আসসালামু আলাইকুম। সবাইকে বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক রিসার্চ সেন্টার এবং গবেষক হতে চাই এর পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রামটা 6:30 শুরু হওয়ার কথা ছিল, আমরা 6:40 শুরু করছি, তার জন্য আমরা দুঃখিত। আজকে আপনারা সবাই জানেন আজকে আমাদের প্রোগ্রামটা আসলে টপিকসটা কি, যে এই রোড ম্যাপ টু বি সাকসেসফুল রিসার্চার ফ্রম আন্ডারগ্রেড লেভেল। আমরা হয়তো সবাই জানি যে আমাদের ফাইনাল ইয়ার একটি থিসিস পেপার বা একটা প্রজেক্ট করতে হয়, যেটা যেন অবশ্যই অনেক রিসার্চ করতে হয়, অনেক ডাটা কালেক্ট করতে হয়, অনেক কিছুই করতে হয়। আর আমাদের মূলত আমাদের প্রোগ্রামটা আজকে যে নিয়ে আমাদের স্পিকার হিসেবে আছেন আমাদের মোহাম্মদ সাবির হোসেন স্যার। সাবির হোসেন স্যার বর্তমানে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার কৌশল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি চুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট থেকে তিনি বিএসসি এবং এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি তার শিক্ষকতার পাশাপাশি গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং এ পর্যন্ত 24টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যার মধ্যে 7টি বুক চ্যাপ্টার এবং 9টি জার্নাল এবং 8টি কনফারেন্স পেপার রয়েছে। আর আমি তার সম্বন্ধে আর বেশি কিছু না বলে আমি আমাদের স্যারকে আমি সবকিছু স্যারের মুখ থেকেই শুনবো। আর আমরা মূলত আমাদের আজকের প্রোগ্রামটা টোটালি রিসার্চ নিয়ে, যে কিভাবে রিসার্চ বেসিক থেকে শুরু করে আমরা কাজ করব সেগুলো নিয়ে। সো আপনারা যদি সবাই আজকে প্রোগ্রামটাতে ভালোভাবে শুনেন এবং ভালোভাবে নিতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনারা রিসার্চ পেপারে কি কি ভুল বা কিভাবে রিসার্চ পেপার শুরু করতে হয় সবকিছু সম্পর্কে যথেষ্ট নলেজ অর্জন করতে পারবেন। আর তাই আমি আর দেরি না করে আমাদের মাননীয় স্পিকার মোহাম্মদ সাবির হোসেন স্যারকে বলবো তার ট্রেনিং সেশন শুরু করার জন্য। তো থ্যাংক ইউ আপনাদের পার্টিসিপেট করার জন্য। তো আমি প্রথমেই বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক্স রিসার্চ সেন্টারের যারা সম্পৃক্ত আছেন, জিমি মজুমদার এবং রাহাত, সাথে অন্যান্য যারা আছেন, ওনারা যে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতেছেন, যেটাতে বেসিক্যালি আমি চেষ্টা করব কিভাবে যারা গবেষক হতে চায় তাদের একটা রাস্তা, এই যে আমি একটা রোড ম্যাপ দেখানোর চেষ্টা করব, যে আজকে আসলে 1-1.5 ঘন্টার প্রোগ্রামে একজন গবেষক হয়ে যাবে এটা এক্সপেক্ট করা আসলে ঠিক না, অথবা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন রিসোর্স থেকে ইনফরমেশন নিয়ে আপনাদের একটা কমপ্লিট আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে গবেষক হতে হবে এটা একটা গাইডলাইন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি আমার ইন্ট্রোডাকশন দিয়েছে রাহাত, তো আমি শুরু করতেছি। তো আমাদের আজকের ওয়েবিনার টাইটেল হচ্ছে এ রোড ম্যাপ টু বি এ সাকসেসফুল রিসার্চার ফ্রম আন্ডারগ্রেড লেভেল। আমি আন্ডারগ্রেড লেভেল এটা দেওয়ার পিছনে কিছু কারণও রয়েছে, আমি একটু পরে ব্যাখ্যা করব। তো এটা বেসিক্যালি অ্যারেঞ্জ করেছে বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক রিসার্চ সেন্টার, আর এর সাথে সহযোগিতা রয়েছে বি রিসার্চার বিডি গ্রুপ। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমার সম্পর্কে একটু বলবো, যেহেতু রাহাত বললো যে স্যার আপনার সম্পর্কে একটু বলে দিয়েন। আর এরপরে আমি দেখাবো যে আসলে রিসার্চ কি, কেন আমরা রিসার্চ করব, রিসার্চার হতে গেলে যে সমস্ত মোটিভেশন দরকার, অথবা অনেকের মধ্যে কনফিউশন রয়ে গেছে আমি কি আসলে রিসার্চার হতে পারবো, আমি হয়তো বা আগের কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নেই, তো তাদের জন্য কিছু মোটিভেশনাল এক্সাম্পল এবং কিছু কথা থাকবে। এরপরে এ রোড ম্যাপ টু বি এ সাকসেসফুল রিসার্চার, একটা রোড ম্যাপ দেখাবো। এরপর হচ্ছে গুড কোয়ালিটি পাবলিকেশনস এন্ড আদার রিলেটেড টিপস আমি দেওয়ার চেষ্টা করব। আর শেষে রিসার্চ এবং কোলাবোরেটিং অপরচুনিটিস নিয়ে কিছু কথা বলবো। তো যদি আমার সম্পর্কে আমি বলি, তো আমার নাম তো অলরেডি আপনারা জেনেছেন, আমি চুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, সাথে সাথে কোর্স কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করতেছি সেকেন্ড ইয়ারের। আর আমি নটরডেম কলেজ থেকে 2010 সালে ইন্টারমিডিয়েট পাস করে চুয়েট থেকে বিএসসি করেছি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমার ব্যাচের মধ্যে। আমি এমএসসি চুয়েট থেকে করেছি 2019 সালে এবং এখন পিএইচডির জন্য প্ল্যানিং করতেছি ইনশাআল্লাহ বাইরে। আর যেটা 24টা পাবলিকেশনের কথা বলেছে রাহাত, ওটা আসলে আগের স্ট্যাটিস্টিক্স ছিল। রিসেন্টলি আবার আরো কিছু পাবলিকেশন হয়েছে, টোটাল 28টা পাবলিকেশন আছে, এর মধ্যে 7টা বুক চ্যাপ্টার, 12টা জার্নাল আর 9টা কনফারেন্স পেপার। আর আমি যে সমস্ত বিষয়ে রিসার্চ করি এর মধ্যে মেইনলি হচ্ছে অ্যালগোরিদম ডিজাইন এন্ড অ্যানালাইসিস, মেশিন লার্নিং, রেকমেন্ডার সিস্টেম ডিজাইন, অগমেন্টেড রিয়ালিটি এন্ড কম্পিউটার ভিশন। আসলে এগুলো নিয়ে বিস্তারিত এখানে বলার খুব বেশি সুযোগ নেই, কারণ আমরা যেটা জানি যে এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট করতেছেন ওনারা ডিফারেন্ট ফিল্ড থেকে, ডিফারেন্ট সাবজেক্ট এরিয়া থেকে এখানে অংশগ্রহণ করতেছে, সে কারণে বিস্তারিত বলার সুযোগ এখানে নেই। তো আমি শিক্ষা এবং গবেষণার পাশাপাশি যে সমস্ত কাজ করে চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক কোলাবোরেটিভলি উইথ পিপল ফ্রম হোম এন্ড অব্রড। বিদেশের কিছু ভার্সিটির শিক্ষকদের সাথে আমি গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়ে গেছে। ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যে বেসিক্যালি এখন দেখা যাচ্ছে আমাদের দেশের
বেশিরভাগ ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে আগ্রহী নয়, কারণ তারা মনে করে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে সমস্ত গবেষণা অথবা কাজ হয় এগুলো ইন্ডাস্ট্রিতে চলার মতো নয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এক্সাম্পল সেট করেছি এবং দেখিয়ে দিয়েছি যে আমরা বিশ্ববিদ্যালয়েও যে সমস্ত কাজ হয় ইন্ডাস্ট্রিতে সেই সমস্ত কাজ চলতে পারে এবং এগুলো অবশ্যই মানে প্রয়োজন রয়েছে। তো আমি ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনে কাজ করতেছি। আর বিভাগ থেকে আইসিটি মাস্টার ট্রেনার হিসেবে টিচার্স ট্রেনিং কলেজে আমাকে কয়েকবারই পাঠানো হয়েছে। আমি ছাত্র জীবনে ফ্রিল্যান্সার হিসেবে ছিলাম, কাজ করতাম। আর বর্তমানে ট্রাইং টু ক্রিয়েট রিসার্চ এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের হায়ার এডুকেশন ইনস্টিটিউটের মধ্যে কিভাবে গবেষণা বান্ধব পরিবেশ সৃষ্টি করা যায় সেই বিষয়ে কাজ করতেছি এবং সেটাকে সামনে রেখেই যত পরিকল্পনা আয়োজন আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমার এখানে কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস অফিসিয়াল, আমার চুয়েটের আমার পেজ, আমার রিসার্চ গেটের প্রোফাইল, গুগল স্কলার প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। আর ইউটিউব চ্যানেলে বেসিক্যালি রিসার্চ, পেপার রাইটিং, হায়ার স্টাডি, সিএসসি রিলেটেড সাবজেক্ট এবং আইসিটি ইন এডুকেশন রিলেটেড টিউটোরিয়াল আমি প্রোভাইড করে থাকি, কন্টেন্ট প্রোভাইড করে থাকি। আমার লিঙ্কডইন আইডি দেওয়া আছে, যারা আগ্রহী আছেন আমার সাথে কানেক্ট হতে পারেন। তো এটা গেল বেসিক্যালি আমার ইন্ট্রোডাকশন। যদিও আমি খুব বড় গবেষক নই, কিন্তু ইয়াং গবেষক এবং আমি চেষ্টা করতেছি ইয়াংদের মোটিভেট করতে, রিসার্চে আগ্রহী করে তুলতে। তো আমি শুরুতেই মোটিভেশন দেওয়ার আগে আসলে রিসার্চ কি এবং কেন রিসার্চ করা দরকার অথবা কেন মানুষ রিসার্চ করে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে অডিয়েন্সের কাছে মানে একটু শুনতে যাচ্ছি, কারণ আমার লেকচার অথবা আমি ক্লাসে যেভাবে ডেলিভার করি আমি শুধু কথা বলে যে এরকম নয়, আমি অডিয়েন্স এবং স্টুডেন্টদেরকে ইনভলভ করার চেষ্টা করি। তা আপনাদের মধ্য থেকে কেউ কি আমাকে একটু বলবেন যে রিসার্চ কি এবং কেন আমরা রিসার্চ করব? যে কোনো একজন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার রিসার্চ হচ্ছে স্যার আমরা কোনো বিষয় নিয়ে এটার প্রতি কোনো নতুন কিছু বার করার জন্য বা এই কোনো একটা আগে থেকে আছে এটাকে আরো ডেভেলপ করার জন্য যে গবেষণাটা করি সেটাই রিসার্চ। মানে রিসার্চ আমরা মেইনলি করি সাধারণত কোনো নতুন জিনিস আবিষ্কারের জন্য বা কোনো কিছু আরো ডেভেলপ করার জন্য, আরো উন্নত করার জন্য বা বর্তমান যুগের সাথে তাল মেলানো বা আপডেট করার জন্য এইসব কাজ। থ্যাংক ইউ ফর ইউর নাইস অ্যান্সার, সুন্দর অ্যান্সার দিয়েছেন। তো আমি এখানে কিছু রিসোর্স থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আগে বলেছি আমি খুব ভালো রিসার্চার নই, খুব এক্সপার্ট রিসার্চার নই, আমি করতেছি, চেষ্টা করতেছি আর কি। আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন, হয়ে যাবে আশা করি। তো আমি এখানে আসলে মেরিয়াম ওয়েবস্টার যে ডিকশনারি আছে, অনলাইন ডিকশনারি, আপনারা খুঁজে দেখবেন। আমি রিসার্চ হিসেবে একটু সার্চ দিলাম, হোয়াট ইজ রিসার্চ, এই যে আমি এখানে সার্চ দিয়েছি, সার্চের স্ক্রিনশটটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে একটু আমি বড় করে দেখাচ্ছি আর কি। এখানে কিন্তু বলেছে যে রিসার্চ, এখানে কিন্তু একটা, আমি যদি জাস্ট রিসার্চকে দুইটা ভাগ মানে শব্দতে ভাগ করি, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে কি সার্চ, তাই তো? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে রিসার্চকে ভাগ করলে দুটো শব্দ হয়, একটা হচ্ছে রি যেটা আমরা বলি পুনরায়, আর সার্চ হচ্ছে মানে খোঁজা। তাইলে আমরা রিসার্চকে বলতে পারি যে একটা জিনিস পুনরায় খোঁজা। আসলে ব্যাপারটা এরকম নয়। রিসার্চের যদি আমি জাস্ট মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি থেকে ওটা সরাসরি ওনারা কি বলেছেন সেটা যদি দেখতে চাই, তাহলে বলছে যে ডিলিগেন্ট অর কেয়ারফুল সার্চ। এখানে শুধু রিসার্চ করলেই হবে না, মানে একটা জিনিস খালি রিসার্চ মানে পুনরায় খুঁজলেই হবে না, সেটা হইতে হবে অবশ্যই কেয়ারফুল এবং ডিলিগেন্ট, একটা নির্দিষ্ট এবং স্পেসিফিক ওয়েতে এবং একটা নির্দিষ্ট অবজেক্টিভকে সামনে রেখে হইতে হবে। এবং এখানে আরেকটা কথা বলেছে স্টাডিয়াস ইনকোয়ারি ওর এক্সামিনেশন। এখানে অবশ্যই একটা নির্দিষ্ট জিনিস এনকোয়ারি অথবা আমাদের একটা মানে পরীক্ষাকে অথবা একটা এক্সপেরিমেন্টকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। এখানে বলে দিয়েছে স্পেশালি ইনভেস্টিগেশন অর এক্সপেরিমেন্টেশন aimed at the discovery and interpretation of facts, revision of accepted theories or laws in the light of new facts or practical applications of such new or revised theories or laws. একটু আগে যিনি বললেন নূরে আলম সাকিব, যে আমরা নতুন কোন ফ্যাক্টস অথবা বিষয় সম্পর্কে আমরা ডিসকভার করব অথবা ব্যাখ্যা করব, অথবা অ্যাকসেপ্টেড একটা থিওরি রয়েছে সেটাকে আমরা রিভাইজ করতে চাই, সেটা অবশ্যই হইতে হবে কোনো নির্দিষ্ট কোনো ফ্যাক্টস অথবা নির্দিষ্ট কোনো ইনস্ট্যান্সের উপর বেস করে। এটাকে আমরা যদি সিম্পলি ডিফাইন করি রিসার্চ হিসেবে। আর আরেকটা এখানে বলেছে দ্য কালেক্টিং অফ ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার সাবজেক্ট, একটা নির্দিষ্ট সাবজেক্ট সম্পর্কে অথবা নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে ইনফরমেশন কালেক্টকেও আমরা একরকম রিসার্চ বলতে পারি। এখানে সিম্পলি কিছু ডেফিনেশন দিয়েছে, এটা আসলে রিসার্চের কমপ্লিট ডেফিনেশন নয়। আমরা একটু যদি কমপ্লিট ডেফিনেশনটা দেখি তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হব। আমি নেক্সট পেজে যাচ্ছি। জি, আমি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এন্ড ট্রেনিং, এই ডিপার্টমেন্টে তাদের ওয়েবসাইটে রিসার্চের একটা ডেফিনেশন দিয়েছে, যেটা অলরেডি আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। তারা এভাবে ডিফাইন করেছে, রিসার্চ ইজ ডিফাইন্ড
as the creation of new knowledge and or the use of existing knowledge in a new and creative way so as to generate new concepts, methodologies and understanding. এই ডেফিনেশনটা আমার মনে হয় আমি যতটুকু মানে জ্ঞান রাখি অথবা আমি যতটুকু দেখেছি এই ডেফিনেশনটা আমার কাছে খুবই বেশি প্র্যাকটিক্যাল এবং খুব বেশি ইনফরমেটিভ মনে হয়েছে যে রিসার্চকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে নতুন নলেজ সৃষ্টি করা, নতুন জ্ঞান সৃষ্টি করা, অর হতে পারে এক্সিস্টিং জ্ঞানকে কাজে লাগিয়ে এই যে এক্সিস্টিং জ্ঞানকে আমি কাজে লাগাবো কিভাবে, এ নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে, একটা নতুন এবং ক্রিয়েটিভ ওয়েতে কাজে লাগাইতে হবে যাতে করে সেই পুরাতন নলেজ কাজে লাগিয়ে নতুন কনসেপ্ট, নতুন মেথড অথবা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা যায়। অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে সিম্পলি নতুন নলেজ ক্রিয়েট করা রিসার্চ হতে পারে, অথবা নতুন পুরাতন নলেজকে কাজে লাগিয়ে নতুন কোনো কনসেপ্ট, মেথড অথবা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এটাকে আমরা রিসার্চ বলতে পারি। অথবা দুটো যদি কোনো রিসার্চে থাকে, নতুন নলেজ ক্রিয়েট করা এবং তার সাথে সাথে ওই নলেজ অথবা পুরাতন নলেজ কাজে লাগিয়ে নতুন কোনো কনসেপ্ট, মেথড ডেভেলপ করা, সেটাকে আমরা রিসার্চ বলতে পারি। এখানে আমার মনে হয় রিসার্চের কনসেপ্ট আপনারা ক্লিয়ার হয়েছেন। This could include synthesis and analysis of previous research to the extent that it leads to new and creative outcomes. এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে শর্ত অথবা ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদের মাথায় রাখতে হবে this could include synthesis and analysis of previous research. অবশ্যই আপনি যখন রিসার্চ করবেন, আপনি যে ফিল্ড অথবা যে সাবজেক্টে রিসার্চ করতেছেন সেই ফিল্ডে অথবা সেই সাবজেক্টে অলরেডি কি রিসার্চ রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে সিনথেসিস এবং অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ এই রিসার্চটা ভালো হবে না। আমি যদি সিম্পলি একটা এক্সাম্পল দেই, যেমন আমি আগের এক্সাম্পলটা দিয়েছিলাম যে একজন চাকা আবিষ্কার করলো, ওকে, নতুন একজন দেখা যাচ্ছে উনি চাকা আবিষ্কার করলো, তো উনি বলতেছে আমি একটা নতুন চাকা আবিষ্কার করছি, কিন্তু আসলে অলরেডি কি ধরনের চাকা রয়েছে, চাকা রিসার্চের ক্ষেত্রে অর্থাৎ রিং রিসার্চের ক্ষেত্রে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা উনি না জেনে নতুন একটা চাকা ডেভেলপ করলো, আবিষ্কার করলো, এটা কিন্তু হবে না। এই জন্য কেউ যদি আবার চাকা আবিষ্কার করে এটা কিন্তু আমরা রিসার্চ হিসেবে ধরবো না, যদি সে চাকাটাকে নতুন কোনো মডেল অথবা নতুন কোনো অবজেক্টিভকে সামনে রেখে সে চাকার নতুন মডেল প্রোভাইড করে, সেটাকে আমরা রিসার্চ বলতে পারি। যেমন কোনো ক্ষেত্রে চাকার আপনি সাইজ দেখবেন অনেক মোটা হয়, কোনো ক্ষেত্রে গাড়ির চাকা অথবা সাইকেলের চাকার সাইজ চিকন হয়, এই মোটো হওয়া চিকন হওয়া অনেকগুলো বিষয়, অথবা কোথাও গ্রিপ কম কোথাও গ্রিপ বেশি, তো জাস্ট আমি সিম্পলি আবার চাকা আবিষ্কার করলাম, এটাকে আমরা রিসার্চ বলবো না। হ্যাঁ, চাকার নতুন কোনো মডেল যে নির্দিষ্ট কোনো পারপাসকে সামনে রেখে, যেমন কেউ হয়তো বা মানে পাহাড়ি পথে চলাচল করবে তার জন্য চাকার মডেল একদম হতে পারে, কেউ হয়তো বালুময় রাস্তা চলাচল করবে তার জন্য চাকা একদম হতে পারে, আবার কেউ হয়তো কর্দমাক্ত এলাকার মধ্যে চলাচল করবে তার জন্য চাকার ডিজাইন ডিফারেন্ট হতে পারে। এই সমস্ত বিষয়কে সামনে রেখে যদি আমি প্রিভিয়াস কি স্টাডি আছে সেটাকে মাথায় রেখে নতুন কোনো স্টাডি করি, সেটাকে আমরা রিসার্চ বলতে পারি। এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, এটা রিসার্চের কমপ্লিট এক্সাম্পল নয়। তা আমার মনে হয় এই ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার। হ্যালো, আমি একটু রেসপন্স চাচ্ছি যে নতুন নলেজ ক্রিয়েট করা অথবা এবং নতুন পুরাতন নলেজকে কাজে লাগিয়ে নতুন এবং ক্রিয়েটিভ ওয়েতে নতুন কোনো কনসেপ্ট, মেথড অথবা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এটাকে আমরা রিসার্চ বলবো। থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। তবে রিসার্চের আরেকটা খুবই চমৎকার এবং খুবই কি বলবো ওয়েল অর্গানাইজড একটা ডেফিনেশন রয়েছে, সেটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। এটা বেসিক্যালি আমি একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নিয়েছি, লিংক দেওয়া আছে, বিস্তারিত ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমরা রিসার্চকে যেমন ডিফাইন করলাম একটু আগে, রিসার্চ হচ্ছে নতুন নলেজ ক্রিয়েট করা, নতুন কোনো থিওরি দেওয়া, অথবা পুরাতন থিওরি অথবা পুরাতন নলেজকে কাজে লাগিয়ে নতুন কোনো কনসেপ্ট অথবা মেথড অথবা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এটাকে আমরা রিসার্চ বলতে পারি। কিন্তু রিসার্চকে যদি আমি কি বলবো স্ট্রাকচারড ওয়েতে অথবা গঠনগতভাবে অথবা জাস্ট স্ট্যান্ডার্ড কোনো ডেফিনেশন দিতে চাই, তাহলে আমরা রিসার্চকে বলতে পারি রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু কোয়েশ্চেনস। এটা কিন্তু খুবই আমার কাছে খুবই মনে হয় যে খুব মানে রিসার্চ করার জন্য যা যা দরকার এর মধ্যে সবই রয়েছে। রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু কোয়েশ্চেনস। দ্যাট মিনস রিসার্চ হচ্ছে অর্গানাইজড এবং সিস্টেমেটিক ওয়েতে নির্দিষ্ট কিছু কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাওয়া। এখানে কিন্তু কয়েকটা টার্ম লাগিয়ে দিয়েছে, একটা হচ্ছে অর্গানাইজড, একটা সিস্টেমেটিক, একটা হচ্ছে ফাইন্ডিং অ্যান্সার্স, একটা হচ্ছে কি কোশ্চেন। তার মানে একটা রিসার্চ, আমি যখন রিসার্চ করতে যাব আমার সামনে চারটা বিষয় থাকতে হবে, অর্থাৎ রিসার্চের জন্য কিছু কোশ্চেন, ওটার আমি অ্যান্সার খুঁজবো, কিভাবে খুঁজবো, অর্গানাইজড এবং সিস্টেমেটিক ওয়েতে। তো আমি আসলে অর্গানাইজড, সিস্টেমেটিক এবং ফাইন্ডিং অ্যান্সার কোশ্চেন বলতে কি বুঝাচ্ছি একটু দেখি। বেসিক্যালি আমরা জানি যে কোনো কাজ করার জন্য অবশ্যই নির্দিষ্ট কিছু সেট অফ রুলস রয়েছে যেটা ফলো করে বেসিক্যালি একটা কাজ করতে হয়। সিম্পলি আমি যদি বলি আমি জাস্ট ভাত রান্না করব, এই ভাত রান্না করার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, তাই না? আপনি জাস্ট এরকম করতে পারেন না যে
জাস্ট পাত্রের মধ্যে চাল দিয়ে প্রথমে গরম করলেন, এরপরে পানি ঢাললেন, এটা কি ভাত হবে না কি হবে? ভাত হবে কিনা বলেন না? অবশ্যই ভাত হবে না, এটা অন্য কিছু হবে আর কি। চাল ভেজে যাবে, এরপরে ওটা পানি ঢালে অন্যরকম কিছু হয়ে যাবে। এই জন্য রিসার্চ হবে একটা নির্দিষ্ট কি বলে সেট অফ রুলস, সেট অফ স্ট্রাকচার ফলো করে রিসার্চটা হইতে হবে, একটার পর একটা আমাদেরকে যেতে হবে। এটা আমাকে বলতেছি অর্গানাইজড। আরেকটা যেটা বলতেছি সিস্টেমেটিক, যে রিসার্চের কিছু প্রসেস অথবা রিসার্চের কিছু কি বলবো স্পেসিফিক স্টেপ আছে যেটা আমাদের আসলে ফলো করে করে রিসার্চটা আগাইতে হবে। যদি আমি সিম্পলি এটাকে মিনিয়েচার করি, অর্থাৎ একটু জাস্ট এক্সপ্লেইন করি, আমি শুরুতেই বলেছি যে রিসার্চের শুরুই হবে রিসার্চ কোশ্চেন দিয়ে, যে আমি জাস্ট কোন একটা কোশ্চেন আমার মনের মধ্যে আসলো অথবা রিসার্চার একটা প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছে না। যেমন রিসেন্টলি আমি দেখেছি যে ডিম আগে না মুরগি আগে, এটা নিয়েও পত্র পত্রিকা লেখালেখি অথবা গবেষকরা এখন পর্যন্ত মাথা ঘামাচ্ছে, তাই না? আপনারা কি এরকম শুনেছেন? ডিম আগে না মুরগি আগে? হ্যালো, এগুলো নিয়ে রিসার্চ চলে। তো যাই হোক, আমি যদিও বলতেছি এটা অবান্তর বিষয় কিনা আমি জানি না, বাকি মানে এরকম একটা কোশ্চেন থেকে কিন্তু বেসিক্যালি রিসার্চের মানে কি বলে এটাকে, রিসার্চের মানে শুরুটা হয়। যেমন কোভিড-19 যখন প্রথম আসলো, তো কোভিড-19 এর তার আচরণ কিরকম, সে আসলে কিভাবে ছড়ায়, অথবা কি ধরনের জিনিস নিয়ে সে গঠিত, এটা কি ডিএনএ নাকি আরএনএ নাকি এমআরএনএ নাকি কি, মানে কি তার সিকোয়েন্সিংটা কি। আসলে সিকোয়েন্সিং আবিষ্কার না করতে পারলে কিন্তু তার ভ্যাকসিন আবিষ্কার করা অনেক টাফ হয়ে যাবে। সে কারণে এগুলো নিয়ে রিসার্চ শুরু হয়েছে, তাই না? আমরা অবশ্যই জানি, এবং কয়েকদিন পর আমরা শুনলাম যে করোনা ভাইরাস মানে প্লেস টু প্লেস অথবা টাইম টু টাইম তার জিনোম সিকোয়েন্স অথবা তার মানে জিন সিকোয়েন্সিং চেঞ্জ করতেছে, যেটা আসলে তাকে তার জন্য ভ্যাকসিন তৈরি করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। এই ধরনের কথা আমরা শুনেছি। তো তার মানে রিসার্চ প্রথমে শুরু হয় রিসার্চ কোশ্চেন দিয়ে, আমরা রিসার্চের উপর হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি, আমরা একটু পরে আসবো যে হাইপোথিসিস কি, এরপর আমরা সেই হাইপোথিসিসের উপর বেস করে একটা এক্সপেরিমেন্ট চালাই, সেই এক্সপেরিমেন্টে আমরা রেজাল্ট এবং একটা কনক্লুশন ড্র করার চেষ্টা করি। যদি সেই রেজাল্টটা হাইপোথিসিসকে সাপোর্ট করে, আমার রিসার্চ শেষের দিকে আমার চলে যায়, রিসার্চ হয়ে যায়। আর যদি সেই রেজাল্টটা আমার হাইপোথিসিস সাপোর্ট না করে, তখন আমরা আবার সেই রিসার্চ কোশ্চেন সেট চেঞ্জ করি অথবা মডিফাই করি অথবা আপডেট করি, আবার হাইপোথিসিস সেট করে আমরা আবার কি অন্যান্য প্রসেসগুলো চালিয়ে যাই। দ্যাট মিনস রিসার্চ একটা সিস্টেমেটিক ওয়ে। এখানে আপনাকে আপনি শুরুতেই রিসার্চ কোশ্চেন নেই, আপনি রিসার্চ করতেছেন, আপনার কোনো এইম নেই, অবজেক্টিভ নেই, সেটা আসলে রিসার্চ বলবো না, সেটা আমরা র্যান্ডম সার্চ বলতে পারি। সেটা আপনাকে আমরা জাস্ট বলতে পারি যে আপনি জাস্ট র্যান্ডম একটা সার্চ দিয়েছেন আর কি। ওকে, আরেকটা হচ্ছে ফাইন্ডিং আনসার। অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য মোর দ্যান ওয়ান সলিউশন থাকতে পারে। তো কোন সলিউশনটা বেটার হবে, কোন সলিউশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোন সলিউশনটা এক্সেলেন্ট হবে, সেটা ফাইন্ড আউট করার জন্য অনেক সময় আমরা রিসার্চ করি। আমি সিম্পলি যদি এক্সাম্পল দেই, আমরা সবাই সর্টিং এর সাথে সম্পর্কিত। সর্টিং বলতে এই সাজানো আর কি। আমার কাছে কিছু রোল নাম্বার দেওয়া আছে, মানে খাতা দেওয়া আছে, আমি ছোট থেকে বড় সাজাই অথবা বড় থেকে ছোট সাজাই, অথবা আমার আমি কোশ্চেনের মানে এক্সাম স্ক্রিপ্ট ইভালুয়েট করেছি, আমি দেখতে পাচ্ছি যে মানে বেশি থেকে কম নাম্বার কে পেয়েছে, কম থেকে বেশি নাম্বার কে পেয়েছে। এইভাবে সর্টিং এর কনসেপ্টটা সবার জানা আছে। এই সর্টিং করার জন্য অ্যাটলিস্ট 12 থেকে 15টা অথবা তারও বেশি অ্যালগোরিদম আছে। তাহলে আমি আমার স্পেসিফিক কাজের জন্য কোন অ্যালগোরিদমটা ভালো হবে অথবা কোন মেথডটা ভালো হবে সেটা চুজ করার জন্য আসলে আমার রিসার্চ অবশ্যই প্রয়োজন। এবং কোশ্চেন তো আমরা আগেই বলেছি যে অবশ্যই রিসার্চের সেন্ট্রাল অথবা রিসার্চের জান যদি আমি বলি, রিসার্চের প্রাণ যদি বলি, সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। ইফ there is no research question, there will be no research. অথবা যদি কোনো রিসার্চ কোশ্চেন না থাকে, সেই রিসার্চের কোনো কি হয় না, মিনিংফুল কিছু হবে না। এটা আসলে সায়েন্টিফিক কমিউনিটিতে খুব বেশি কন্ট্রিবিউশন রাখবে না। এই জন্য আমরা যদি রিসার্চকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলতে পারি রিসার্চ ইজ অ্যান অর্গানাইজড অ্যান্ড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স টু কোশ্চেনস। ওকে, এখন রিসার্চ কোশ্চেন অনেক সময় একটা হতে পারে, একাধিক হতে পারে। এটা বেস করে যে আপনি আন্ডারগ্রেড লেভেলে রিসার্চ করতেছেন নাকি মাস্টার্স নাকি পিএইচডি নাকি পোস্টডক। অনেক সময় আন্ডারগ্রেড লেভেলে একটা থেকে দুটো রিসার্চ কোশ্চেন সলভ করা হয়, মাস্টার্স লেভেলে 2 থেকে 3টা, পিএইচডি লেভেলে 4টা থেকে 5টা, পোস্টডক লেভেলে আরো বেশি রিসার্চ কোশ্চেনের সলিউশন দেওয়া হয়। এবং রিসার্চ কোশ্চেন যত বেশি হবে, যত বেশি মানে মিনিংফুল এবং সিগনিফিকেন্ট হবে, আপনার রিসার্চ তত মানে কি বলবো ভালো হবে আর কি। ওকে, তো আমি রিসার্চের ডেফিনেশন আশা করি সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আমি আসলে রিসার্চ কত ধরনের রয়েছে এটা জাস্ট আসলে একদিনই অনেক কিছু শেখানো যাবে না। আমি আগেই বলেছি রিসার্চের কিছু বেসিক ধারণা এবং একটা রোড ম্যাপ দেওয়া আমি চেষ্টা করবো এখানে। তো রিসার্চের টাইপ যদি আমি একটু আলোচনা করে দিই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে কোনটা কি ধরনের রিসার্চ। তো রিসার্চকে আসলে অনেকভাবে ভাগ করা যায়। আমি যদি বেসিক ডিফারেন্সের কথা বলি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের দিক থেকে, আর একটা হচ্ছে ইনফরমেশন সর্ট। তার মানে আমি আমার রিসার্চ থেকে কি ধরনের ইনফরমেশন চাচ্ছি
তার উপর বেস করে রিসার্চকে দুই ভাগে ভাগ করা হয়। আমি অ্যাপ্লিকেশনের দিক থেকে যদি বলি, যে অ্যাপ্লিকেশনের দিক থেকে রিসার্চকে সাধারণত দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে পিওর রিসার্চ অথবা থিওরিটিক্যাল রিসার্চ, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আমার মনে হয় এই ধরনের কথা অনেকেই শুনেছেন, পিওর রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। তো আমি পিওর রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ সম্পর্কে একটু বলি আগে। পিওর রিসার্চ গুলো হচ্ছে বেসিক্যালি আমি যেটা বলেছিলাম যে আমরা রিসার্চের যে ডেফিনেশন, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, কারো মনে আছে? আমি একটু জাস্ট ফর ফিডব্যাক, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি একটা আমরা ডেফিনেশন দেখেছি, কারো মনে আছে? হ্যালো হ্যালো, জি স্যার। জি বলতে পারবেন কি বলেছিলাম? জি স্যার। জি বলেন। অর্গানাইজ ওয়েতে কোনো কিছুর ফ্যাক্ট দ্বারা কোনো কিছু, এটা তো আমরা শেষে দেখেছি, শুরুতে একটা ডেফিনেশন দেখেছিলাম। Research can be defined, or research is defined Research as, can be defined as creation of new knowledge yes, and new or methodology and facts. yeah, thank you. আমরা প্রথমে দেখেছি যে creation of new knowledge or and use of existing knowledge to create a new concept, methodology and understanding. ওকে, আমরা এটা বলেছিলাম। তো নতুন কোন জ্ঞান সৃষ্টি করা অথবা যেটা রিসার্চ আগে কখনো হয় নাই, একজন প্রথম শুরু করলো। যেমন আমরা জানি যে নিউটন গাছতলায় বসেছিলেন, তার মাথায় যখন আপেল পড়লো তো উনি চিন্তা করলেন যে আপেলটা উপরে দিয়ে কেন গেল না, নিচে কেন আসলো, ওখান থেকে ওনার থিওরি উনি আবিষ্কার করেছেন, তাই তো? এটাকে আমরা বলবো পিওর রিসার্চ, অথবা একেবারে কি বলবো বেসিক রিসার্চ অথবা থিওরিটিক্যাল রিসার্চ। ওকে, পিওর রিসার্চের গুরুত্ব অনেক বেশি, হ্যাঁ, কারণ পিওর রিসার্চ গুলা নতুন নতুন মানে রিসার্চের দ্বার উন্মোচন করে। কারণ নিউটনের থিওরির মাধ্যমে আমরা পৃথিবীর অনেকগুলো ইভেন্টকে, অনেকগুলো ঘটনাকে ব্যাখ্যা করতে পারি, তাই না? মানুষ উপরে লাফ দিলে আবার নিচের দিকে কেন আসে, নৌকাকে ধাক্কা দিলে নৌকা একদিকে যায়, মানুষ আরেকদিকে সরে যায় কেন, আমরা মানে মাটিতে হাঁটলে মানে আমরা সিটকে যাই না কেন, আসে না? অনেক ধরনের জিনিসের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে গেছি ডিউ টু দ্য কজ অফ নিউটনস মানে ল, তাই না? তার মানে বেসিক রিসার্চ, পিওর রিসার্চ হচ্ছে যেটা নতুন জ্ঞান সৃষ্টি করে। যেমন আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন অনেক কারণে বিখ্যাত, কিন্তু ওনার মোস্ট পপুলার থিওরি হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। আমাদের মনে হয় অনেকের যারা সায়েন্সের তাদের অনেকে জানা আছে। তো নতুন জ্ঞান সৃষ্টি করে আমরা পিওর রিসার্চ অথবা বেসিক রিসার্চ অথবা থিওরিটিক্যাল রিসার্চ বলবো, যেটা সিগনিফিকেন্স অনেক হাই, কিন্তু আসলে আনফরচুনেটলি পুরো ওয়ার্ল্ডে পিওর রিসার্চ খুব কম হয়, অ্যাপ্লাইড রিসার্চে বেশি হয়। কারণ পিওর রিসার্চে রিসার্চকে সরাসরি মানুষের উপকারে অথবা ব্যবহার করার, সরাসরি মানুষের কাজে ব্যবহার করার সুযোগ নেই। পিওর রিসার্চের উপর বেস করে বেসিক্যালি যে সমস্ত রিসার্চ হয়, এটাকে আমরা কি বলবো, অ্যাপ্লাইড রিসার্চ, তাই না? তো অ্যাপ্লাইড রিসার্চের এক্সাম্পল যদি বলি, আমি যদি একটা প্রশ্ন করি, ইজ জেনেটিক্যালি মডিফাইড ফুড হার্টিং হেলথ? যে সমস্ত খাবার জেনেটিক্যালি মডিফাই করা হচ্ছে, যেমন এখন বড়ই, কত বড় বড় বড়ইয়ের সাইজ, আপেলের মতো সাইজ, দেখছেন না আপনারা? সবাই দেখেছেন মনে হয়। বাংলাদেশ এগ্রি ইউনিভার্সিটিতে একটা কুল আবিষ্কার হয়েছে, বাউকুল, আমরা জানি। তো এই সমস্ত ফুড কিন্তু নর্মাল সাইজ থেকে অনেক বড় হয় এবং এটা কিন্তু জেনেটিক্যালি অল্টার্ড অর্থাৎ মডিফাই করা। তো এই সমস্ত ফুড কি আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না? ধরেন এটা একটা কোশ্চেন, এটা কিন্তু আমরা বলবো এটা হচ্ছে যে অ্যাপ্লাইড রিসার্চ, এটাকে আমরা পিওর রিসার্চ বলবো না। কারণ এখানে এক্সিস্টিং থিওরি, এক্সিস্টিং টেকনিক, এক্সিস্টিং কনসেপ্ট অথবা মেথড ইউজ করে আমরা এটাকে দেখবো যে আসলে জেনেটিক্যালি মডিফাইড ফুড শরীরের জন্য হার্টিং কিনা। ওকে, what can be done to increase the amount of graduating high school students choosing to attend college? আমরা জানি যে অনেক ছাত্র স্কুল লেভেল থেকে ঝরে যায়, কলেজে জয়েন করতে পারে না। তাহলে কিভাবে আসলে অথবা কি করলে আমাদের মানে স্কুল ড্রপ আউট কমে যাবে, বেশি থেকে বেশি স্টুডেন্ট তার স্কুল লাইফ শেষ করে, হাই স্কুল লাইফ শেষ করে কলেজে যাবে, এইটা আসলে আমরা যদি রিসার্চ করতে চাই সেটাকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ। ওকে, তো আমার মনে হয় পিওর রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চের বেসিক ডিফারেন্স আপনি বুঝতে পেরেছেন। এবং অন্য যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স, যেটা আসলে বেসিক্যালি আপনার রিসার্চের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে যে আপনার রিসার্চ মেথডটা কোয়ালিটেটিভ রিসার্চ মেথড নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা আছে, আমি যদি এখানে বলি নাই, একটা হচ্ছে মিক্স মুড, যেটাতে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো মেথডের কনসেপ্টটা ইউজ করা হয়। তো কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ এটাকে বেসিক্যালি আমরা ভাগ করতে পারি, আমি আমার রিসার্চ থেকে কি ধরনের ইনফরমেশন চাচ্ছি এর উপর বেস করে। দ্যাট মিনস আমি যদি কোনো রিসার্চ থেকে কোনো নিউমেরিক ভ্যালু চাই, অথবা কোনো নির্দিষ্ট সংখ্যা চাই, অথবা একটা পার্সেন্টেজ চাই, সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর যদি কোনো ক্ষেত্রে আমি নিউমেরিক কোনো ভ্যালু চাচ্ছি না, কোনো একটা বিষয়ের এক্সপ্লেনেশন, কোনো একটা বিষয়ের ব্যাখ্যা চাচ্ছি, কোনো একটা জিনিসের কারণ আমি খুঁজতেছি, সেটাকে আমরা বলবো কোয়ালিটেটিভ রিসার্চ। দ্যাট মিনস আমি যদি এখানে কিছু এক্সাম্পল নিয়ে কথা বলি, একটা হচ্ছে স্কুল ড্রপ আউট রেট ইন ভিলেজ এন্ড সিটি।
আমরা জানি যে সাধারণত গ্রামের ছেলেরা বেশি স্কুল ড্রপ আউট হয়, আর শহরের ছেলেরা স্কুল ড্রপ আউট কম হয়, কারণ অনেক বিষয় রয়েছে, সচেতনতা সহ অনেক সুযোগ সুবিধার ব্যাপার রয়েছে। সেই কারণে আমি যদি একটা সার্ভে করতে চাই, একটা রিসার্চ করতে চাই যে স্কুল ড্রপ আউট রেট গ্রামে কত আর শহরে কত, exact percentage, that means maybe in village there will be 30% school dropout rate, or in the city there is 20%. আমরা জানি না এটা কত, কিন্তু এই যে রিসার্চ করে যদি আমি এটা বের করি, আমি হয়তো বা গ্রামের 50টি স্কুলে গেলাম, সেখানে সার্ভে করলাম, শহরের 50টি স্কুলে গেলাম, সেখানে সার্ভে করলাম, সেখান থেকে একটা আমি অ্যানালাইসিস করে আমি বললাম যে এত পার্সেন্ট রেট হচ্ছে। এবং এটা যদি আমি বের করি সেটাকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ রিসার্চ। এবং স্টুডেন্টস অ্যাটেনশন মেজারমেন্ট ইন অনলাইন ক্লাসরুম, এখন যেহেতু অনলাইন ক্লাসরুম চলতেছে, তাহলে ফিজিক্যাল ক্লাসরুমে স্টুডেন্টরা কিরকম মনোযোগী থাকে এবং অনলাইন ক্লাসরুমে স্টুডেন্টের মানে মনোযোগিতা কতটুকু আছে, এই বিষয়গুলো যদি আমি মেজার করতে চাই, সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চ। ওকে, আর যদি আমি কোয়ালিটেটিভ রিসার্চের কথা বলি, তাহলে আমার মনে হয় এখানে এক্সাম্পল দিয়ে বুঝাইলে সহজ হয়। How does social media shape body image of teenagers? আমার মনে হয় এটা প্রশ্নটা সবার বুঝে আসছে নাকি? How does social media shape body image of teenagers? প্রশ্নটা কি বুঝে আসছে? হ্যালো, আজকে দেখবেন অনেক ছেলে, অনেক মেয়ে তাদের মানে স্বাভাবিক বাচন ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কখনো মুখ বাঁকা করে, কখনো মুখ তেরা করে, এমনি মানে সেলফি তোলার সময় তো মুখ বাঁকা তেরা করেই, আবার কি স্বাভাবিক ভাবেও তারা কিন্তু আর মানে স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না। অনেক সময় সে অন্যরকম একটা মানে মুখটা ভাঁজ করে অথবা অন্য কোনো একভাবে থাকে, অথবা তার বডি ল্যাঙ্গুয়েজ সামহাউ চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। তাহলে মানে সোশ্যাল মিডিয়া কিভাবে মানে বডি শেপের উপরে, অর্থাৎ টিনেজারদের শারীরিক গঠনের উপরে অথবা তাদের অবয়বের উপরে কিরকম প্রভাব ফেলতেছে অথবা কিভাবে প্রভাব ফেলতেছে, এই বিষয়টা যদি কেউ রিসার্চ করতে চায়, তাহলে সেটাকে আমরা বলবো কোয়ালিটেটিভ রিসার্চ, বিকজ দেয়ার ইজ নো নিউমেরিক ভ্যালু, যেখানে আমরা এটাকে বলতে পারবো না এত পার্সেন্ট এত পার্সেন্ট, আমরা এটার কস্ট অথবা কিভাবে করতেছে সেই বিষয়টা আমরা অ্যানালাইসিস করতে পারি। ওকে, তো হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স এমপ্লয়ি রিটেনশন ইন লার্জ অর্গানাইজেশন? লার্জ অর্গানাইজেশন গুলোতে কোন বিষয়টা মানে এমপ্লয়ীদেরকে রিটেনশনে ইনফ্লুয়েন্স করে, এই বিষয়টা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেটাকে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ বলবো। তা আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনাদের ইনস্ট্যান্ট অ্যানসার দিতে হবে যে এটা আসলে কোয়ালিটেটিভ রিসার্চ নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ। আপনারা কি রেডি আছেন? হ্যালো, আমার যদি কনসেপ্ট বুঝতে পারেন তাহলে আমার মনে হয় উত্তর দেওয়া সহজ হবে। আমি যদি এখন একটা রিসার্চ করি যেটা হচ্ছে যে কেন স্কুল ড্রপ আউট রেট গ্রামের থেকে শহরের থেকে গ্রামে বেশি, এটা কোয়ালিটেটিভ রিসার্চ হবে নাকি কোয়ান্টিটেটিভ? Qualitative. Thank you for your understanding. It proves that you have understand the concept of qualitative and quantitative research. আর কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় কিছু কোশ্চেন থাকে অথবা কিছু বিষয় থাকে নিউমেরিক, কিছু বিষয় থাকে এক্সপ্লেনেশন, সেটাতে আমরা মিক্স মুড রিসার্চ মেথড ব্যবহার করি। এই দুইটা ক্রাইটেরিয়া মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আমরা রিসার্চকে আরো ডিফারেন্ট মানে অবজেক্টিভের উপর বেস করে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা যেমন রয়েছে এক্সপ্লোরেটরি রিসার্চ, করে একটা বিষয় এক্সপ্লোর অথবা কোনো একটা বিষয় জাস্ট দেখার জন্য যে এটা আসলে কিভাবে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়টা এক্সপ্লোরেটরি রিসার্চ হতে পারে। কোনো একটা বিষয়কে ডেসক্রাইব করার জন্য ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে। আবার একটার সাথে আরেকটা কি সম্পর্ক, সেটা যদি আমরা অ্যানালাইসিস করতে চাই সামহাউ দুটা মানে আসলে অনেকগুলো বিষয় এখানে রয়েছে যেটা শর্টকাটে আসলে শেষ করা যাবে না। কোরিলেশনাল রিসার্চ, একটার কারণে আরেকটা বিষয় কিরকম চেঞ্জ হচ্ছে, যেমন আমি যদি বলি যে দারিদ্রতার কারণে স্কুল ড্রপ আউট রেট আসলে কত ইনফ্লুয়েন্স হচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়ার কারণে স্কুল ড্রপ আউট কত বেশি হচ্ছে, এই বিষয়গুলো যদি আমি অ্যানালাইসিস করতে, এটাকে আমরা কোরিলেশনাল রিসার্চ বলবো। আবার আছে এক্সপ্ল্যানেটরি রিসার্চ, যেখানে আমরা কোনো বিষয়ের কারণ অথবা কোনো বিষয়ের মানে রিজনটা আমরা এক্সপ্লেন করি। আসলে অনেকভাবে রিসার্চকে ভাগ করা যায়। এটা একটা রিসোর্স থেকে নেওয়া, যেটা আমরা এই নিচে এই দেওয়া আছে রেফারেন্সটা, আপনারা ওখান থেকে চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। আপনারা মোস্ট ওয়েলকাম। তো আমরা যেটা বলার চেষ্টা করলাম যে রিসার্চকে আমরা ডিফারেন্ট টাইপসে ভাগ করতে পারি, এখানে ডিফারেন্ট আঙ্গিকে আমরা দেখলাম। আর আরেকটা এখানে আমরা একটা ইউনিভার্সিটি থেকে নিয়েছি, এখানে ওনারা একটা পিকচারের ভিতরে সমস্ত রিসার্চ টাইপ গুলোকে দেখানোর চেষ্টা করেছে।
আমরা কখনো কখনো কোনো রিসার্চকে কোয়ালিটেটিভ রিসার্চ বলি, যেখানে আমরা নিউমেরিক ভ্যালু খুঁজি না, যেখানে আমরা কোনো বিষয়ের কারণ অথবা ব্যাখ্যা খুঁজি। আর একটা কোয়ান্টিটিভ বলতে আমরা সেখানে আমরা ডিরেক্টলি সেখানে কোনো নিউমেরিক রিপ্রেজেন্টেশন চাই অথবা সংখ্যা চাই। এটাকে অনেক বিভাগ করে, যে কন্টেন্ট অ্যানালাইসিস, হিস্টোরিক্যাল, এথনোগ্রাফিক, ন্যারেটিভ, ফেনোমেনোলজিক্যাল, গ্রাউন্ডেড থিওরি, কেস স্টাডি, অ্যাকশন রিসার্চ, সার্ভে রিসার্চ, ক্যাজুয়াল কম্পারেটিভ রিসার্চ, কোরিলেশন রিসার্চ, সিঙ্গেল সাবজেক্ট রিসার্চ, এক্সপেরিমেন্টাল, কোয়াজি এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমার মনে হয় আমার এত বেশি সময় না, ঠিক হবে না যে আমি সবগুলো বিষয়ে ব্যাখ্যা করি। এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে এই সব রিসোর্স গুলোর উপরে, রিসার্চ টাইপ গুলোর উপরে বিস্তারিত দেখে নেবেন। আমি আসলে খুব বেশি ব্যাখ্যা করতেছি না, কারণ আসলে আমরা অনেক বেশি সময় লেগে যাবে। তো আমরা এতক্ষণ দেখলাম যে আসলে রিসার্চ কি এবং রিসার্চের ডিফারেন্ট টাইপস। এখন আমরা দেখবো আসলে রিসার্চ মানুষ কেন করে অথবা রিসার্চ আমরা কি জন্য করি। আমি যদি এটাতে যাওয়ার আগে আপনাদের কে প্রশ্ন করি যে আমরা রিসার্চ কেন করব, আপনাদের মধ্য থেকে কেউ কি অ্যান্সার দিবেন? অথবা আপনারা যে আজকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতেছেন, অনেকে ডিফারেন্ট টাইপস অফ মোটিভেশন নিয়ে আসছেন, এক একজনের মোটিভেশন এক একটা। তো আমাকে কি কেউ বলবেন যে আপনি রিসার্চ কেন করবেন? বেসিক্যালি আমরা অনেকেই মনে করি যে হয়তোবা রিসার্চ শুধুমাত্র পেপার পাবলিশ করা, অথবা যেটা হতে পারে আমার প্রমোশনের জন্য লাগবে, অথবা আমি হায়ার স্টাডি করতে চাই এই জন্য রিসার্চ করা, অনেকে মনে করে। আসলে ব্যাপারটা এরকম নয়। আমি একটা রিসোর্স থেকে, একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেখান থেকে আমি কিছু পয়েন্ট পেয়েছি, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে এ টুল ফর বিল্ডিং নলেজ অ্যান্ড ফর ফ্যাসিলিটেটিং লার্নিং। আজকে দেখেন, আমি অথবা কম্পিউটার সায়েন্সে পড়ি, অথবা কেউ হয়তো সোশ্যাল সায়েন্সে পড়ে, অথবা কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়ে, অথবা কেউ হিস্ট্রিতে পড়ে। প্রত্যেক জায়গায় কিন্তু কিছু বেসিক থিওরি রয়েছে, কিছু বেসিক মানে টপিক রয়েছে, যেগুলো না কভার করলে কিন্তু তাকে আমরা ওই সাবজেক্টের স্টুডেন্ট কনসিডার করি না। তো সেক্ষেত্রে ওই যে কনসেপ্ট গুলা ডেভেলপ হয়েছে অথবা গ্রো করেছে, ওনারা কিন্তু প্রথম একটা নলেজ বেস ক্রিয়েট করেছে। ওকে, পলিটিক্যাল সায়েন্সের অনেক থিওরি রয়েছে, সোশ্যাল সায়েন্সের অনেক থিওরি রয়েছে, যারা কম্পিউটার সায়েন্স পড়ে এনাদের অনেক থিওরি আমাদের আসলে পড়তে হয়। এই নতুন জ্ঞান সৃষ্টি করা, অর্থাৎ নলেজ বেস সৃষ্টি করা এবং এটা শেখার ক্ষেত্রে নতুন কোনো দ্বার উন্মোচন করা, এটা অবশ্যই রিসার্চের একটা অন্যতম উদ্দেশ্য। means to understand various issues and increase public awareness. ওকে, একটু আগে যেটা আমরা বলতেছিলাম যে আমরা করোনা ভাইরাসের কেসটা বুঝতে চাচ্ছি এবং সেটা কি অবস্থা, কিভাবে চেঞ্জ হয়, কিভাবে বেশি এটা এফেক্টেড হয়, সংক্রমণ কিভাবে ছড়াচ্ছে, এই বিষয়গুলো আমরা জেনে, আমরা এখন যেহেতু সবাই করোনা ভাইরাস সম্পর্কে অনেক ক্ষেত্রে জানি, আমরা মাস্ক পরতেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি, আমরা অনেক কিছু এখন কিন্তু আমরা কিছু সময় পর পর আমরা হাত ধুচ্ছি অথবা স্যানিটাইজার ইউজ করতেছি। এই বিষয়গুলো কিন্তু এই রিসার্চ থেকে আসছে। এটাও আমরা রিসার্চের একটা অন্যতম উদ্দেশ্য বলতে পারি। and aid to business success। একটু আগে সম্ভবত বিক্রম কান্তি উনি বলতেছে যে আমি যেখানে চাকরি করি সেখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে সাকসেসের ক্ষেত্রে। তো এই জন্য আজকে একটা বিষয় খেয়াল করেন, ফেসবুক অথবা টুইটার অথবা ইউটিউব তাদের বিজনেস পলিসিতে অনেক চেঞ্জ কিন্তু নিয়ে আসতেছে এবং তারা এখানে যে রেকমেন্ডেড সিস্টেম ডিজাইন করেছে এবং দেখা যাচ্ছে আপনি একজনের সাথে কথা বললেন, একজনের মোবাইল নাম্বার সেভ করলেন, তাকে দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড লিস্ট রিকোয়েস্ট মানে সাজেশনে পাঠাচ্ছে ফেসবুকে, আবার আপনি এক ধরনের ভিডিও ইউটিউবে সার্চ দিয়েছেন, নেক্সট টাইম ঢুকলে ওই ধরনের ভিডিওগুলো আপনাকে রেকমেন্ড করতেছে। তো এই বিজনেস সাকসেসের জন্য কিন্তু রিসার্চ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এ ওয়ে টু প্রুভ লাইস এন্ড সাপোর্ট ট্রুথ। অনেক সময় অনেক ভুল জিনিস সমাজে প্রচলিত রয়েছে, সেটা আসলে ভুল প্রমাণ করা এবং সত্যটাকে সাপোর্ট দেওয়ার জন্য রিসার্চ করা দরকার। রিসার্চ হয়ে থাকে means to find goals and seize opportunities। নতুন রিসার্চ বানিয়ে হচ্ছে নতুন অপরচুনিটিস, নতুন নতুন দ্বার উন্মোচন। সেখানে সেটার সাথে সম্পৃক্ত হয়ে অনেকের দেখা যাচ্ছে যে অনেক তার কর্মসংস্থান সহ তার জীবিকা উপার্জনের ওয়ে হতে পারে এক রিসার্চ। ওকে, টু সি টু লাভ রিডিং, রাইটিং, অ্যানালাইজিং, শেয়ারিং ভ্যালুয়েবল ইনফরমেশন। এই যে এখন আমরা আসছি যে রিসার্চের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা রিসার্চ করার দ্বারা আমি আমার রিসার্চটাকে কোথাও পাবলিশ করলাম, কোথাও রিসার্চ পেপার আকারে সেটাকে সাবমিট করলাম, সেটা যখন পাবলিশ হলো কিছু কিছু লোক পড়তে ভালোবাসতেছে, কেউ নলেজ শেয়ার করতেছে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু রিসার্চের অন্যতম আরেকটা উদ্দেশ্য। নারিশমেন্ট এন্ড এক্সারসাইজ অফ মাইন্ডস। অনেকে আছে কিন্তু এই কোনো উদ্দেশ্য নেই, উনি মেধাবী, ওনার মধ্যে প্রচুর মেধা রয়েছে, উনি এটাকে জাস্ট এক্সারসাইজ করে, এটাকে উনি লালন পালন করে, কোন একটা বিষয় নিয়ে উনি ঘাটাঘাটি করে। অর্থাৎ ডিফারেন্ট কারণে রিসার্চ হতে পারে। আমি এখানে একটা ওয়েবসাইট থেকে, আপনার রিসোর্স থেকে কিছু বিষয় পয়েন্ট আউট করার চেষ্টা করেছি। বাকি আমাদের বাংলাদেশে অথবা পুরো ওয়ার্ল্ডে যে প্র্যাকটিস রয়েছে, যেটা আমরা করি, সেটা অবশ্যই খারাপ নয়। সেটা হচ্ছে যে হায়ার স্টাডি অথবা তার পেপার পাবলিশ করা অথবা তার প্রমোশনের জন্য, এটাও যদি কেউ রিসার্চ করে, এটাকে খুব বেশি আমরা খারাপ বলতে পারি না। আর অবশ্যই যে কোনো জিনিসের আমরা জানি যে প্রোডাক্ট
একটা যখন প্রোডাক্ট ডেভেলপ হয় মার্কেটে আসে সেটার আগে কিন্তু অবশ্যই সেটার ফাউন্ডিং রিসার্চ কিন্তু আছে, কারণ রিসার্চ না করে একটা জিনিস অথবা একটা প্রোডাক্ট মার্কেটে আসা সম্ভব নয়। তো এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আমরা রিসার্চ আসলে ডিফারেন্ট কারণে মানুষ করে, কিছু কারণ আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যারা এখানে আছেন যদি অনেকেই অলরেডি রিসার্চার আমি জানি, আর অনেকেই হয়তো রিসার্চ শুরু করেন নাই, অনেকেই কনফিউশনের মধ্যে আছেন। অনেকে মনে করতে পারেন আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি তো আন্ডারগ্রেড থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন ফার্স্ট ইয়ার আমি পড়ি, অথবা আমি তো ইউনিভার্সিটিতেই পড়ি না, আমি তো মানে এমনি মানে ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা সামহাউ ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেছি, তো আমি কি আসলে গবেষণা করতে পারবো কি না, এই যে একটা কনফিউশন, আমি এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা অথবা মোটিভেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি এটা আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করবে। ওকে ওকে, তাহলে আমি কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবো, এবং এই প্রোগ্রামের অথবা এই ওয়েবিনারের অন্যতম একটা উদ্দেশ্য, আমি যেটা সাধারণত চেষ্টা করি নতুনদেরকে ইগনাইট করা অথবা মোটিভেট করার চেষ্টা করি, যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিছু ফলাফল আমি দেখানোর চেষ্টা করব, যেটা আসলে সম্ভব হয়েছে, আপনারা অবশ্যই খুশি হবেন। তো আমি শেয়ার করতেছি। তো আমি যদি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কলেজ এন্ড ইউনিভার্সিটি? দ্যাট মিনস হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি অথবা এর উপরের লেভেলে যা আছে রিসার্চ ইনস্টিটিউট, এবং হায়ার সেকেন্ডারি অথবা লোয়ার সেকেন্ডারির মধ্যে যে পার্থক্য, অর্থাৎ স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে যে পার্থক্য, এইটা আসলে কি? কেউ কি আমাকে বলতে পারবেন? যে কোনো একজন। হ্যালো, আমি এটাকে ইন্টারেক্টিভ করতে যাচ্ছি যাতে করে আপনাদের আসলে এনগেজমেন্টটা বেশি থাকে। কেউ বলতে পারবেন কি? আমি একটু ইন্টারাপ্ট স্যার, করছিলাম। স্কুল এবং ইউনিভার্সিটি কিংবা কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে রিসার্চ। ইউনিভার্সিটিতে রিসার্চ হয় কিন্তু স্কুলে রিসার্চ হয় না, শুধু একাডেমিক পড়ালেখাটাই হয়। ওকে, আর কেউ? ইউনিভার্সিটির মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে রিসার্চ। ইউনিভার্সিটিতে you. রিসার্চ হয় কিন্তু স্কুলে রিসার্চ হয় না, শুধু একাডেমিক আমি পড়ালেখাটাই থ্যাংক হয়। ইউ, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। একজন করে কথা বললে সুবিধা হবে। জি, কে বলতে চাচ্ছেন বলেন। আশিস স্যার, আমাদের প্রাইমারি লেভেলটা হচ্ছে স্যার আমাদের ভিত্তিটা করে, আর মাধ্যমিকে এসে আমরা ভিত্তিটাকে নিয়ে ভিজুয়ালাইজ করি, এবং হায়ার মাধ্যমে মানে যখন হায়ার লেভেলে আসি বা ইউনিভার্সিটি লেভেলে আসি, আমরা যেটা শিখেছি সেটা জাস্ট বাস্তবিক প্রয়োগ ঘটানোর চেষ্টা করি। থ্যাংক ইউ ফর ইওর নাইস এক্সপ্লেনেশন এন্ড আনসার। স্যার, এনিওয়ান আমি এলস? ইন্টারাপ্ট করতে চাচ্ছি। জি জি জি, হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, যেটা হলো অনেকেই যে একজন মেসেজ দিয়েছে যে চ্যাট বক্সে যে ভিডিওটা কিভাবে পাবো, আপনারা আচ্ছা, আমাদের এগুলো প্রশ্ন আমরা শেষে উত্তর দিই, কারণ এখন প্রোগ্রামের মাঝখানে এটা তো অবশ্যই দেওয়া হবে, সমস্যা নেই, এগুলো উত্তর দেওয়ার দরকার নেই এই মুহূর্তে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নোট ডাউন করেন অথবা চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমরা ইনশাআল্লাহ এগুলো সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, জি, এখন এই রিলেটেড প্রশ্ন হলে বলেন, উত্তর হলে বলেন। হ্যালো, এনিওয়ান এলস? আর কেউ কিছু বলবেন? জি, আপনারা যদি কিছু না বলেন আমি কিছু বলি, যে অবশ্যই আপনাদের দুজনের অ্যান্সারই ঠিক আছে। বাকি আমি যেটা বলি যে ইউনিভার্সিটি এবং হায়ার এডুকেশনাল মানে হায়ার এডুকেশন ইনস্টিটিউট, দ্যাট মিনস ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউট এবং কলেজ, স্কুলের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে, উনি অবশ্যই বলেছে রিসার্চ, তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর নলেজ ক্রিয়েশন এন্ড ডিসেমিনেশন। মূলত স্কুল এবং কলেজে কি হয়? স্কুল এবং কলেজে যেটা হয় সাধারণত একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে একটা সাবজেক্টের উপরে কিছু জিনিস শেখানো হয়, এবং সেখানে যদি ল্যাব থাকে সেই ল্যাবে সেই বিষয়গুলো ডেমনস্ট্রেট করা হয়। সেই থিওরিটাকে, সেই নলেজটাকে কিভাবে ইমপ্রুভ করা হয় সেই বিষয়টা কিন্তু কলেজ লেভেলে টাচ দেওয়ার কথা নয়। যেমন আমরা ডিফারেন্ট টাইপস অফ এক্সপেরিমেন্ট, বায়োলজিক্যাল বলেন অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স, আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি। সেটা হচ্ছে থিওরি একটা আছে, সেটাকে আমরা শিখি এবং সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। যেমন সামহাও পানি কিভাবে তৈরি হয়, তাই না? পানি আমরা তৈরি করে দেখি বিভিন্ন প্রসেসে, অথবা ব্যাঙের যে ডিফারেন্ট টাইপস অফ মানে তার মানে তন্ত্র রয়েছে সেগুলো আমরা করার জন্য ব্যাংকে কাটি। যা কলেজের হচ্ছে যে একটা জ্ঞান রয়েছে, সেটাকে আমরা শিখি এবং সেটা ইমপ্লিমেন্ট করি, কিন্তু সেই জ্ঞানটাকে কিভাবে ইমপ্রুভ করা যাবে, সেই নলেজটাকে অথবা সেই থিওরিটাকে কিভাবে পরিবর্তন অথবা এটাকে বেটার করা যাবে, সেই জ্ঞানটা আসলে কলেজ লেভেলে হয় না। কিন্তু ইউনিভার্সিটি লেভেলে সেটা হওয়ার কথা ছিল, যে ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর নলেজ ক্রিয়েশন এন্ড ডিসেমিনেশন। এটা আসলে আমরা সবাই এক্সপেক্ট করি, কিন্তু আনফরচুনেটলি আপনারা যারা এখানে প্রোগ্রামে পার্টিসিপেট করতেছেন, এবং আমি নিজেও চুয়েটে 4 বছর ছাত্র ছিলাম, এখন শিক্ষকতা জীবনের প্রায় 5 বছর হয়ে গেল, তো আমি নিজেও ফিল ছাত্র জীবনে শুনে আসছি ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর নলেজ ক্রিয়েশন ডিসেমিনেশন, কিন্তু আসলে আমি আমার 4 বছর স্টুডেন্ট লাইফে তেমন কোনো মানে নলেজ ক্রিয়েশন এবং ডিসেমিনেশন এক্সেপ্ট মানে ফাইনাল ইয়ার থিসিস কোথাও কিন্তু আমি এরকম প্রত্যক্ষ করলাম না।
তো আমার মনে হলো যে আসলে এটা কেমন হয়ে গেল যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি হবে, জ্ঞান বিতরণ হবে, কিন্তু গতানুগতিক ওই কলেজের মতো ল্যাবে ক্লাসে একটা থিওরি দেখানো হচ্ছে, ল্যাবে সেটা ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে, কিন্তু নলেজ ক্রিয়েশন অথবা ইমপ্রুভ করার কোনো প্রচেষ্টাই আসলে ওরকম সেভাবে লক্ষণীয় নয়। তা আমি আজকে থেকে প্রায় 4 বছর আগে একটা প্রচেষ্টা শুরু করলাম। আমি চুয়েটে 4 বছর ধরে অ্যালগোরিদম ডিজাইন এন্ড অ্যানালাইসিস কোর্সটার সাথে ল্যাবটাও নিচ্ছি। সেই কোর্সে আমি ছাত্রদেরকে মোটিভেট করলাম, বাবারা তোমরা একটু চেষ্টা করো তো দেখি যে কোন একটা এক্সিস্টিং অ্যালগোরিদম আছে সেটা অ্যাপ্লাই করে রিয়েল ওয়ার্ল্ডের কোন প্রবলেম সলভ করা যায় কিনা। তো তারা অনেকেই চেষ্টা করলো এবং বললাম যে অলরেডি একটা অ্যালগোরিদম আছে, সেটাকে সামহাও কিভাবে এফিসিয়েন্ট করা যায়, টাইম কমানো যায়, এই ধরনের কিছু কাজ করা যায় কিনা। কারণ আমরা আসলে আমাদের ল্যাবের মধ্যে একটা প্র্যাকটিস আছে, আমরা একটা প্রজেক্ট দেই। তো আমিও ল্যাবের প্রজেক্ট গুলোতে একটু গতানুগতিক প্রজেক্ট না দিয়ে ওদেরকে বললাম একটু রিসার্চ বেসড প্রজেক্ট অথবা একটু ক্রিয়েটিভ প্রজেক্ট করার জন্য। তো তারা কাজ করলো এবং প্রথম বর্ষে আমার 2টো কনফারেন্স পেপার হইলো, পরের বছর আরো 5টা পেপার হইলো IEEE কনফারেন্স, সাথে সাথে স্প্রিঙ্গার বুক চ্যাপ্টার, এর সাথে সাথে পরের বছর আরো প্রায় 6টা অথবা 7টা হওয়ার পরে টোটাল প্রায় 12টার মতো পেপার IEEE কনফারেন্স, স্কোপাস ইন্ডেক্স, স্প্রিঙ্গার বুক চ্যাপ্টার সিরিজ আকারে, প্লাস হচ্ছে ওয়েব অফ সায়েন্স অর্থাৎ থমসন রেটার্স এর জার্নালে এই সেকেন্ড ইয়ারের ছাত্রদের দ্বারা 12টা পেপার মানে পাবলিশ হয়ে গেল। তো তখন আমি দেখলাম যে না, আসলে যদি টিচাররা ছাত্রদেরকে মোটিভেট করে অথবা সঠিকভাবে গাইডলাইন দেয়, ইট ইজ পসিবল যে ইউনিভার্সিটি ইজ এ প্লেস ফর নলেজ ক্রিয়েশন এন্ড ডিসিমিনেশন, যেটা আমি প্রুফ করে দেখিয়েছি এবং সেটা আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, অনেক স্টুডেন্ট মোটিভেট হয়েছে। সেই মোটিভেশনের অংশ হিসেবে কিন্তু আজকে এই প্রোগ্রাম, আপনাদেরকে সেটা শেয়ার করা, যে আপনাদের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো হয় যে না, আমি যদি আমার সাবজেক্ট নলেজ থাকে তাহলে অবশ্যই আমি গবেষণা করতে পারবো। অবশ্যই সেটা একটা নির্দিষ্ট অথবা স্পেসিফিক অথবা একটা অর্গানাইজড এবং সিস্টেমেটিক ওয়েতে হইতে হবে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যখন বেসিক্যালি আমি আসলে কি করি, এই কোর্স থেকে যে প্রকাশনার যে একটা এক্সাম্পল আমি সেট করেছি, সেটা আসলে কিভাবে সম্ভব হয়েছে। সাধারণত আমি যেটা করি, প্রত্যেক বছর প্রজেক্ট এবং যে সমস্ত প্রজেক্ট ছাত্ররা পারফর্ম করে, সেই প্রজেক্ট গুলো থেকে যেগুলো ভালো এবং মোটামুটি লেভেলের, সেই প্রজেক্টগুলোর উপরে স্টুডেন্টদেরকে আমি পোস্টার তৈরি করতে পারি। বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেমন পোস্টার প্রেজেন্টেশন হয়, সেটার আদলেই, যদিও তারা সেকেন্ড ইয়ার, আমি তাদেরকে যথেষ্ট গাইড দিয়ে সময় দিই এবং ল্যাবের টাইমের বাইরেও তাদেরকে সময় দিয়ে তাদেরকে এই কাজগুলা করে দেওয়ার চেষ্টা করি। তো এই তাদেরকে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের পুরো কনসেপ্টটা প্রেজেন্ট করতে বলি এবং সেখানে অনেক আমাদের চুয়েটের ইউনিভার্সিটির অনেক টিচার, শুধু সিএসই না, ইলেকট্রিক্যাল, ইটি, আইআইসিটি, ডিফারেন্ট ফিল্ড এক্সপার্ট অথবা অন্য ফিল্ডের আগ্রহী শিক্ষকরা এখানে আসে। গত বছর প্রায় যেমন 20 থেকে 25 জন শিক্ষক এসেছে, ওদের কাজগুলো এভালুয়েট করেছে এবং একটা মার্ক দিয়েছে এবং তাদের মধ্য থেকে বেস্ট 4 থেকে 5টাকে আমি আবার মানে পুরস্কৃত করি, তাদেরকে মোটিভেট করি। এবং এক্ষেত্রে গত বছর ডিপার্টমেন্ট আমাকে ফান্ডিংও করেছে আর কি, খুবই মোটিভেটিং বিষয়। এই জন্য বিশ্ববিদ্যালয় আমাকে হেল্প করতেছে, স্টুডেন্ট আগ্রহী আছে, তাদের ল্যাবের প্রজেক্ট থেকেই পাবলিকেশন সম্ভব হচ্ছে। তো আমি তাদেরকে ইউনিভার্সিটিতে আগে মানে তৈরি করি এবং পরবর্তীতে তাদেরকে যেটা করি, ডিফারেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি তাদেরকে পাঠাই। যেমন 2018-19 সালে চিটাগং উইমেন ইউনিভার্সিটি, সেখানে একটা কনফারেন্স সবসময় হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ন্যাচারাল সায়েন্স এন্ড টেকনোলজি। সেই কনফারেন্সে প্রথম বছর মেবি 2টো, পরের বছর মেবি 6টার মতো মানে পেপার ওখানে অ্যাকসেপ্ট হয়েছে এবং সেটা ছাত্ররা প্রেজেন্ট করেছে, যে আমার ছাত্ররা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তাদের পেপার পোস্টার আকারে প্রেজেন্ট করতেছে। ওকে, এটা মানে ইট ইজ এ ভেরি রেয়ার যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে গিয়ে তাদের পেপার ইংলিশে প্রেজেন্ট করতেছে। ওকে, এবং এখানে একটা যেটা আরো মোটিভেটিং, সেটা হচ্ছে যে গত বছর IJCCI, গত বছর না, 2019 সালে IJCCI ইন্টারন্যাশনাল জয়েন্ট কনফারেন্স অন কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড, এটা সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ইন্ডিয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ইউল্যাব মিলে করেছিল। এটাতে একটা পেপার প্রেজেন্ট হয়েছে, সেটা গ্রাফ সার্চ অ্যালগোরিদম ইউজিং মিনিমাম স্প্যানিং ট্রি বেসড ক্লাস্টারিং, এটাও সেকেন্ডারি স্টুডেন্ট সেখানে প্রেজেন্ট করেছে। আমি তাকে সাথে নিয়ে গেছিলাম, মানে তাদেরকে মোটিভেট করার জন্য। ওকে, এরপরে এই যে আরেকটা কনফারেন্স গত বছর 2020 সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়েছে, এর সাথে কারাবুগ ইউনিভার্সিটি, বাইরের 3-4টা বিশ্ববিদ্যালয় ছিল এবং সেটার পেপারটা স্কোপাস ইন্ডেক্স, একটা স্প্রিঙ্গারের বুক চ্যাপ্টার আকারে পাবলিশ হয়েছে। এই যে স্টুডেন্ট এই কনফারেন্সে পার্টিসিপেট করেছে, সে ছিল এই কনফারেন্সের মধ্যে জুনিয়র মোস্ট অথর, মানে এই কনফারেন্সের সবচেয়ে
মানে কি বলবো ইয়ংগেস্ট অথর হচ্ছে এই স্টুডেন্ট, এবং সে যখন পার্টিসিপেট করেছে অনেক ওখানকার কনফারেন্স অর্গানাইজাররা খুব খুশি হয়েছে যে না সেকেন্ড ইয়ার একটি স্টুডেন্ট একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তার পেপার রয়েছে আর কি। এটা খুবই মোটিভেটিং হিসেবে কাজ করেছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু করোনার মধ্যেও ইন্ডিয়াতে ইন্ডিয়ার গণপথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড সিকিউরিটি, সেখানে দুজন স্টুডেন্ট এখানে দুটো পেপার প্রেজেন্ট করেছে। এটা আসলে খুবই মোটিভেটিং যে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের গবেষণাপত্র মানে প্রকাশ মানে পাবলিশ করতেছে, সাবমিট করতেছে। এটাও এই স্কোপাস ইন্ডেক্স স্প্রিঙ্গারে বুক চ্যাপ্টার আকারে আসছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা খুবই কি বলবো খুবই চমৎকার এবং খুবই আপনাদের জন্য মোটিভেটিং হবে আশা করি, সেটা হচ্ছে যে secondary student received best presentation award in international conference ICNST 2019, যেটা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এখানে মানে হয়েছিল। সেটাতে আইসিটি সেক্টরে যেখানে বাঘা বাঘা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রেজেন্ট করেছে, সেখানে এই সেকেন্ড ইয়ারের ছাত্রী মালিয়া জাহান চৌধুরী, আমরা বেসিক্যালি একটা স্টুডেন্টের ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের কোড সাবমিট করে তাদের মধ্যে প্ল্যাগারিজম আছে কিনা, তারা একে অন্যের কোড চুরি করছে কিনা, অথবা মানে যেটা খুবই সিরিয়াস ইস্যু যেটা পাবলিকেশনের ক্ষেত্রে, এবং আমি ক্লাসে যেটা করি ছাত্রদের কোড নিয়ে সেটা আবার চেক করি যে একজনের কোড চুরি করছে কিনা। সেই ধরনের একটা সিস্টেম সফটওয়্যার অথবা একটা প্রজেক্ট করেছিল মালিয়া জাহান চৌধুরীর সাথে আরেকজন ছিল তার প্রজেক্ট মেট। তো এটা বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড পেয়েছে। দিস ইজ ভেরি মাচ মোটিভেটিং as a second year student secured the best presentation award okay in an international conference. এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরেকটা খুবই কি বলবো, এটা আমার রিসেন্টলি একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে, এটা হচ্ছে IEEE অ্যাক্সেস, অনেকে নাম শুনে থাকবেন। এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 4.64। ইম্প্যাক্ট ফ্যাক্টর কি জিনিস আমার আসলে বিস্তারিত লেকচার আছে এটার উপরে, আপনি একটু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এবং এটা একটা Q1 জার্নাল এবং এটা থমসন রেফারেন্সের জার্নাল। এই দুজন স্টুডেন্ট এখানে যে পেপারের ফার্স্ট অথর ইমরান চৌধুরী এবং আব্দুল মুহিত, এরা আছে দুইজন এই রিসার্চ শুরু করেছে সেকেন্ড ইয়ারের শেষে, এখন তারা থার্ড ইয়ারে আছে। এবং এখানে কোলাবোরেটর হিসেবে ইয়র্ক ইউনিভার্সিটির এনামুল হক, মানে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং মোহাম্মদ আসাদ কবির চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, এবং সাথে আমি এবং মাইনুল ইসলাম, উনি এখানে উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে ভেরিজন মিডিয়াতে সিডনিতে অস্ট্রেলিয়া। আমরা এটা কোলাবোরেটিভ রিসার্চ করেছি এবং এটা রিসেন্টলি IEEE অ্যাক্সেসে পাবলিশ হয়েছে। জাস্ট থার্ড ইয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের প্রজেক্টটা শুরু করেছে। এবং এখানে বেসিক্যালি আমরা একটা কোভিড-19 ড্যাশবোর্ডের উপরে আমরা একটা সিস্টেম ডেভেলপ করেছি। এটা হচ্ছে মাউস বেজ ইন্টারাকশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন, কমান্ড দিয়ে কাজ করা যায়। বিভিন্ন কুইরি আমরা করলে সেটা রেসপন্স এখান থেকে আসে। আরেকটা খুবই কি বলবো, এটাও খুব বেশি, আমি আসলে আজকে মোটিভেশন দেওয়ার জন্যই এই প্রোগ্রামটাতে এসেছি এবং আপনাদের কিছু মোটিভেশন অর্থাৎ ইগনাইট করার চেষ্টা করবো, কারণ আমি জানি আপনাদের মধ্যে সক্ষমতা রয়েছে, আপনাদের মধ্যে মোটিভেশন রয়েছে। আপনাদেরকে ঠিক মতো ইগনাইট করলে আপনারা অনেক কাজ করতে পারবেন। এই জন্য আমার আজকের লেকচার থেকে যদি দু একজন মোটিভেটেড হয়ে কাজ শুরু করে দেয়, এটাই আমার হবে সবচেয়ে বড় পাওয়া। তো এটা আরেকটা মোটিভেটিং ব্যাপার। এই যে রাকিবুল ইসলাম, এ হচ্ছে যে আমি যখন চুয়েটে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্স করাই, সেখানেও ল্যাবের ভিতরে কিছু কাজ দিয়েছিলাম। তো রাকিবুল ইসলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে তার অবজেক্ট ওরিয়েন্টেড যে কোর্স, সেই প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট করেছে। সেখান থেকে আমি তাকে পিক করি, আমাদের রিসার্চ গ্রুপে তাকে নিয়ে নেই, এবং সে সেকেন্ড সেমিস্টার থেকে কাজ শুরু করে এখন সে 3-2 আছে। তো ও একটা প্রজেক্টে আমাদের সাথে কাজ করে কোলাবোরেটিভ রিসার্চে, যেখানে আসাদ কবির এবং মাইনুল ইসলাম আছে। ওই প্রজেক্টটা হচ্ছে বেসিক্যালি অগমেন্টেড রিয়ালিটি ইন এডুকেশন প্রজেক্ট, যে বাচ্চাদেরকে অ্যালফাবেট, ডিজিট এবং নাম্বার শেখানোর জন্য অগমেন্টেড রিয়ালিটি অর্থাৎ মোবাইল বেস টেকনোলজি ব্যবহার করা। তো আলহামদুলিল্লাহ সেই রিসার্চটা বর্তমানে একটা মানে প্রোডাক্টে রূপান্তর হয়েছে, এবং ডেইলি বাংলাদেশ ও আজকের ইত্তেফাক পত্রিকায় শিশু শিক্ষার অ্যাপ তৈরি করলো চুয়েট শিক্ষার্থীরা। এই অনেক পত্রিকায় আসলে ফিচার হয়েছে। এইটা আমাদের রিসার্চের উপর বেস করে আমরা যে রিসার্চটা করেছি। আর্কেডি স্টুডিও নামে একটা কোম্পানি, যেটা মাইনুল ইসলাম উনি এই পেপারের অথর এবং কোম্পানির সিইও, উনি এটাকে মানে আসলে একটা প্রোডাক্টে রূপান্তর করেছে এবং সেটা এখন মার্কেটে রয়েছে। সেই অ্যাপটার নাম হচ্ছে লার্ন অ্যালফাবেট ফর কিডস। আমি আপনাদেরকে দেখাচ্ছি, লার্ন বাংলা অ্যালফাবেট ফর কিডস। এটা অলরেডি প্লে স্টোরে অ্যাভেলেবল। এটা রিলিজ হয়েছিল
31 আগস্ট 2020 এবং এরই মধ্যে সেটা 1 লাখ ডাউনলোড 1 লাখের বেশি ডাউনলোড হয়ে গেছে। এটা লিংক আমি নিচে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা ডাউনলোড করে আপনাদের বাচ্চাদেরকে দেখাতে পারেন। ভিডিও ডেমো দেওয়া রয়েছে যে অগমেন্টেড রিয়েলিটি এবং মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে বাচ্চাদেরকে বর্ণমালা শেখানো এবং তাদের হাতের লেখা টেস্ট করার একটা ফিচার। তো বেসিক্যালি এখানে আমি আপনাদেরকে মানে মোটিভেট করতে যাচ্ছি এবং একটা মেসেজ দিতে যাচ্ছি যেটা আমার জন্য খুবই সুখকর এবং খুবই ভালো লাগার মতো একটা বিষয়, যে এই রিসার্চটা আমরা শুরু করেছিলাম প্রায় আজকে থেকে 2 থেকে 2.5-3 বছর আগে, 2.5-3 বছর আগে হবে। তো আমরা প্রথম যেটা পেপার অগমেন্টেড রিয়েলিটি ইন এডুকেশন এ স্টাডি অন প্রি স্কুল চিলড্রেন প্যারেন্টস এন্ড টিচার্স ইন বাংলাদেশ, সেটা ইউএস এর 21তম কনফারেন্সে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনস এটাতে পাবলিশ হয়েছিল এবং এটা স্প্রিঙ্গারে বুক চ্যাপ্টার আকারে গেছে। এবং এই রিসার্চটা প্রথমে আমরা কিন্তু রিসার্চ করেছি এবং একটা চুয়েট প্রাইমারি স্কুলে গিয়েছি, সেখানে বাচ্চাদেরকে সেই অ্যাপটা দিয়ে সেখানে কিছু সংখ্যক বাচ্চা এবং গার্জিয়ান এবং টিচারদের উপর এক্সপেরিমেন্ট চালিয়েছি এবং এটাতে দেখেছি যে গতানুগতিক শিক্ষার সাথে অথবা গতানুগতিক শিক্ষার পাশাপাশি যদি অগমেন্টেড রিয়েলিটি ও মেশিন লার্নিং এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেস মানে টিচিং সিস্টেম অথবা এটাকে ইনকর্পোরেট করা যায়, তো বাচ্চাদের লার্নিং ইমপ্রুভমেন্ট হয়। রিসার্চে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ রেট দেখিয়েছি যে তাদের এটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আসলে একটা রিসার্চ কিন্তু রিসার্চ পর্যন্ত থাকলে হবে না। আমরা এটা রিসার্চ শুরু করেছি, সেখান থেকে পাবলিকেশন হয়েছে, সেখান থেকে আল্লাহর রহমতে সেটা এখন প্রোডাক্ট। এবং এখানে একটা ছবি নিচে দেখা যাচ্ছে, হ্যালো, নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। যে এটা হচ্ছে আমার মেয়ে সাফানা, এটা আমার ছেলে সাফওয়ান, মোহাম্মদ বিন সাবির, ওর নাম ডাকনাম সাফওয়ান। তো সাফানের বয়স হচ্ছে প্রায় 4 বছর, এর বয়স হচ্ছে প্রায় 10 মাস। আমার মেয়ে এই অ্যাপটা থেকে, যে অ্যাপটা আমাদের রিসার্চের উপর বেস করে বানানো, 4 বছর বয়সের বাচ্চাদের যেহেতু অ্যালফাবেট ডিজিট শেখাইতে হয়, তো আমার খুবই ভালো লাগে যখন আমার বাচ্চা আমাদের রিসার্চের উপর বেস করা অ্যাপের থেকে পড়ালেখা করে এবং শেখে, এবং তার দেখা দেখি আমার ছোট্ট ছেলেও সেখানে গিয়ে আপু কি দেখতেছে সেই বিষয়টা ভিজুয়ালাইজ করে আর কি। তো আমি এটা জাস্ট অ্যাড করেছি জাস্ট ফর আমার ভালো লাগার বিষয় থেকে আর কি। তো এই জন্য আসলে একটা রিসার্চ শুধুমাত্র রিসার্চ পর্যন্ত বসে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, সেটাকে কিন্তু প্রোডাক্ট পর্যন্ত নেওয়া সম্ভব। এই জন্য আমি আপনাদের একটা এই প্রোগ্রামের মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিব। কি দেখা যাচ্ছে এখানে? ইউনিবেটর, খেয়াল করছেন? ইউনিবেটর, তাই তো? এই যে আজকে সকাল 10টার সময় আইসিটি ডিভিশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ, আইবি, হাইটেক পার্ক, সবাই মিলে আজকে একটা প্রোগ্রাম ইনঅগ্রেট করেছে, নাম হচ্ছে ইউনিবেটর। কেউ কি শুনেছেন ফেসবুক অথবা ইয়েতে দেখেছেন? আমি সেই প্রোগ্রামে আজকে ছিলাম। জুনায়েদ আহমদ পলক আমাদের আইসিটি উপমন্ত্রী, উনি ছিলেন, উনি এখানে কথা বলেছেন, আরো অনেক বরেণ্য ব্যক্তিত্ব ছিল। আজকে থেকে এই প্রোগ্রামটা লঞ্চ হচ্ছে এবং এখন পর্যন্ত আনঅফিসিয়ালি এখানে আমি মেন্টর হিসেবে আছি, এখনো অফিসিয়াল রিকগনিশন লেটার আসে নাই। তো এটার যে কনসেপ্ট, এখানে একটা কথা লিখছে, টার্নিং ইউনিভার্সিটি রিপোর্টস ইনটু রিয়েল লাইফ ভেঞ্চার্স। এটা বাংলাদেশের প্রথম বিজনেস আইসিটি ইনকিউবেটর সেন্টার কোথায় হচ্ছে? হ্যালো স্যার, চুয়েটে মনে হয়। জি, চুয়েটে। হ্যাঁ, বাংলাদেশের প্রথম বিজনেস আইসিটি ইনকিউবেটর সেন্টার হচ্ছে শেখ কামাল আইসিটি বিজনেস ইনকিউবেটর সেন্টার, চুয়েটে হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওটা প্রায় শেষ, এটা হয়তো কার্যক্রম খুব দ্রুতই শুরু হবে। তো এই যে ইউনিবেটর যে কনসেপ্টটা, এটা হচ্ছে ইউনিভার্সিটি প্লাস হচ্ছে কি ইনকিউবেটর, এই দুইটা শব্দ থেকে নিয়ে কি করছে? হ্যালো, ইউনিবেটর। ওকে, এটার কনসেপ্ট হচ্ছে প্রত্যেক বছর লক্ষ লক্ষ গ্রাজুয়েট বের হয়, প্রত্যেক বছর লক্ষ লক্ষ থিসিস অথবা রিপোর্ট কি হয়, মানে তৈরি হয়। সেই থিসিস অথবা রিপোর্ট গুলা কখনোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো প্রোডাক্টের মুখ দেখে না, অথচ এর মধ্যে খুব ভালো ভালো কনসেপ্ট কিছু থাকে কিনা বলে না? অনেক ভালো ভালো কিছু কনসেপ্ট থাকে যেটা আসলে ডিপার্টমেন্টে জমা দেওয়ার পরে কিছু বছর পর থাকে এখানে জমা, পরে ডাস্টবিনে ফেলে দেয়। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিও ভাইরাল হয়েছে, তাই না? থিসিসের ছবি। তো এইটা সরকারের খুবই ভালো একটা উদ্যোগ, আমি খুব প্রশংসা করি এবং আমাকে মেন্টর হিসেবে নিয়োগ করাতে আমি খুব আনন্দিত বোধ করতেছি। তো ইনোভেটরের কনসেপ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে থিসিস গুলো হয়, সেখান থেকে বেস্ট আইডিয়া গুলাকে বের করে কন্টেস্টের মাধ্যমে সেগুলোকে রিয়েল লাইফ ভেঞ্চার, দ্যাট মিন এটাকে একটা প্রোডাক্ট পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটাই মানে আসলে এই সার্ভিসটা দেওয়া হবে ইউনিভার্সিটি এবং ইনকিউবেটর মিলে, এই জন্য নাম দিয়েছে ইনোভেটর। আপনারা একটু ফেসবুক অথবা গুগলে একটু সার্চ করে দেখবেন। এবং আপনাদের যদি কোনো আইডিয়া থাকে, এখানে কিন্তু কারা পার্টিসিপেট করতে পারবে? যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট তারাও থাকতে পারে, যারা 10, 15, 20 বছর আগে একটা থিসিস করেছে, ওনার আইডিয়াটা আছে, ওনারাও সাবমিট করতে পারবেন। বুঝতে পারছেন কিনা? হ্যালো,
এটা খুবই একটা জি স্যার। সুযোগ আমাদের জন্য আর কি। ওকে, থ্যাংক ইউ, আমি এটা একটা ইনফরমেশন দিলাম যে আমরা এটা অলরেডি আমরা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এটা আমরা প্র্যাকটিক্যাল দেখিয়েছি যে রিসার্চ থেকে পাবলিকেশন সাথে একটা প্রোডাক্ট এখানে করা যায়। এই কনসেপ্টটা বেসিক্যালি ইনোভেটর হবে, যে এখানে থাকবে স্টুডেন্টের রিসার্চ, ইনোভেটর এটা হবে প্রোডাক্ট। এটা হেল্প করবে পুরোপুরি ইনোভেটর, সরকার সরাসরি ফান্ডিং দিবে। ওকে ওকে, তাহলে আমার মনে হয় এটা আমরা অলরেডি বুঝেছি যে ইনোভেটরের কাজ কি, এবং আমার যে এফোর্ট, আমার যে প্রচেষ্টা, সেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক পত্রিকায় ফিচার হয়েছে। ডেইলি বাংলাদেশে গবেষণা জ্ঞান চর্চা, চুয়েট শিক্ষকের ভিন্ন প্রচেষ্টা, চুয়েট শিক্ষকের প্রচেষ্টায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের 10-এর অধিক প্রকাশনা, হ্যাঁ, করোনাতেও থেমে নেই চুয়েট শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা, এরকম নানান পত্রিকায় আসছে আলহামদুলিল্লাহ। এখানে ভার্সিটি মর্নিং এ গবেষণায় স্বপ্নচারী, চুয়েট শিক্ষকের অনুরোধক, এবং দ্য ক্যাম্পাস ডেইরি, ক্যাম্পাস কানেক্টে দেশের গবেষণা খাতকে সমৃদ্ধ করতে চুয়েট শিক্ষকের অনন্য উদ্যোগ নামে নিউজ আসছে। আপনারা একটু এটা বিস্তারিত পড়লে আরো বেশি মোটিভেট হবেন। আমার লিঙ্ক দেওয়া আছে এখানে নিচে, আপনারা দেখে নিতে পারেন। আমি আমার যে চুয়েটের যে এক্সপেরিয়েন্স, যে কিভাবে আমি সেকেন্ড ইয়ারের ছাত্রের মাধ্যমে 12টা গবেষণাপত্র পাবলিশ করলাম, এবং অ্যালগোরিদম কোর্সে কি কি রিসার্চের অপরচুনিটি রয়েছে, এই বিষয়গুলো শেয়ার করার জন্য ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপার্টমেন্ট অফ সিএসির ইনভাইটেশন আমি একটা ওয়েবিনারে কথা বলেছিলাম, অ্যালগোরিদমস ইন লাইফ প্রজেক্ট এন্ড রিসার্চ স্কোপ। এখানে আমি যে ছাত্রদের মাধ্যমে যে কাজগুলো পাবলিশ করেছি, কিভাবে করেছি সেটা সম্পর্কে বিস্তারিত শেয়ার করেছি, এবং কাজগুলো সম্পর্কে বলেছি। আগ্রহী যারা আছেন তারা দেখে নিতে পারেন। এটা বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। ওকে, এবং যারা এই প্রোগ্রাম যারা লাইভ দেখতেছেন, মানে লাইভ পার্টিসিপেট করতেছেন, অথবা পরবর্তীতে যারা দেখবেন, যেহেতু এই প্রোগ্রামটা বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক্স রিসার্চ সেন্টার এবং গবেষক গ্রুপের পক্ষ থেকে হচ্ছে, তো গবেষক গ্রুপ বেসিক্যালি হচ্ছে আমি এটা অ্যাডমিন হিসেবে আছি এবং পরিচালনা করতেছি। অলরেডি 7-8 মাসের প্রচেষ্টায় প্রায় 7,500 মেম্বার এবং পেজে প্রায় 4,500-এর মতো ফলোয়ার হয়ে গেছে। এটা বেসিক্যালি চেষ্টা করতেছে প্রমোট রিসার্চ এন্ড গাইড ইয়ং রিসার্চার ইন বাংলাদেশ। আপনারা যারা আগ্রহী আছেন এখানে জয়েন করতে পারেন। এখানে আমি যে গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, পেজের লিংক দিয়ে দিয়েছি, এবং ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই যারা আগ্রহী আছেন রিসার্চে, এখানে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের না, যে কোনো ফিল্ডে যে কেউ পার্টিসিপেট করতে পারে, এখানে তার রিসার্চ নলেজকে শানিত করতে পারে, এবং যদি ভালো গবেষক হয় উনি নলেজ শেয়ার করতে পারে আর কি। অনেক বড় বড় গবেষক এখন আমাদের সাথে যুক্ত আছেন, ওরা আমাদেরকে গাইড করতেছেন। ওকে, তো আমার মনে হয় এই পর্যন্ত যেটুকু মোটিভেশন দেওয়ার কথা আমি দিয়ে ফেলেছি। এখন হচ্ছে যে এই প্রোগ্রামের ভাইটাল এবং ক্রুশাল মানে পোর্শন, অলরেডি কিন্তু আমাদের সময় 1 ঘন্টা হয়ে গেছে। আমি কি ব্রিফ করবো নাকি বলতেই থাকবো? হ্যালো স্যার, বলতে থাকা উচিত। স্যার বলেন স্যার, খুবই ভালো লাগছে, অনেক মোটিভেশন স্যার। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। আমরা আসলে প্রেসার নেই, যারা লিড দিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখন একটা রোড ম্যাপ টু বি এ সাকসেসফুল রিসার্চার, দ্যাট মিনস আমি একটা রিসার্চার হওয়ার কিছু জেনারেল প্রসেস, কিছু গাইড, কিছু টেকনিক, কিছু টুলস এর কথা বলবো, যেটা আপনাদেরকে হয়তো বা হেল্প করবে। আমি আবার বলতেছি, 1-1.5 ঘন্টার লেকচারে আপনি গবেষক হয়ে যাবেন, এটা তো আনবিলিভেবল, ইম্পসিবল। ওকে, এটা কখনোই সম্ভব নয়। আমরা কিছু মানে গাইড অথবা মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা গবেষণায় আগ্রহী হন এবং গবেষণা শুরু করেন। কিভাবে করবেন সেটা আসলে মোটিভেশন দেওয়ার চেষ্টা সামান্য আমি করতেছি আর কি। ওকে, তো গবেষণার যে রোড ম্যাপ, অথবা আমি যেটাকে সাধারণত, যদিও রোড ম্যাপ বলেছি, এটাকে আমরা সাধারণত রিসার্চের জেনারেল প্রসেস হিসেবে আসলে আইডেন্টিফাই করি, যে একজন রিসার্চ শুরু করতে যাচ্ছে, ওনার যেই সাবজেক্টে রিসার্চ করতে যাচ্ছে সেই সাবজেক্টের রিসার্চ নলেজ আছে, এটা আমাকে ধরে নিতে হবে। বিষয়টা হচ্ছে, আমি কম্পিউটার সায়েন্সের, আমি কিন্তু চাইলে সোশ্যাল সায়েন্সে রিসার্চ করতে পারি না, আমি চাইলে পলিটিক্যাল সায়েন্সে রিসার্চ করতে পারি না। অর্থাৎ আমি যেই সাবজেক্টে রিসার্চ করতে চাই সেই সাবজেক্টের সাবজেক্ট নলেজ আমার লাগবে। ধরেন আমার সাবজেক্ট নলেজ আছে, দ্যাট মিনস আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমার কম্পিউটার সায়েন্সের নলেজ আছে। আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, সোশ্যাল সায়েন্সের নলেজ আমার আছে। এটা ধরেই কিন্তু আমাকে রিসার্চে আসতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা রেকমেন্ড করি, যারা সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার শেষে সাবজেক্ট নলেজ মোটামুটি হয়েছে, তারা রিসার্চ শুরু করলে এটা পারফেক্ট টাইম। তখন আন্ডারগ্রেডে কেউ যদি রিসার্চ শুরু করে, সে কিন্তু মাস্টার্স পিএইচডি ভালো রিসার্চার হতে পারে। এখানেই বেসিক্যালি মেইন মোটিভেশনটা। কিন্তু আন্ডারগ্রেড থেকে খুব ভালো রিসার্চার হওয়া সামহাও একটু কঠিন এবং আসলে একটু চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। বাকি কেউ প্রচেষ্টা এবং ইচ্ছা অদম্য থাকলে এটা অসম্ভব কিছুই নয়। কারণ আমরা জানি অনেক বড় বড় গবেষক আছে যারা ছোটবেলা থেকে গবেষণা শুরু করেছে। আমরা ম্যাথমেটিশিয়ান রামানুজান নাম শুনেছি, রামানুজান, হ্যালো, উনি কিন্তু অনেক ছোটবেলায় রিসার্চ শুরু করেছিলেন, অনেক থিওরি আছে আর কি। যাই হোক, এরকম অনেক কাজ শুরু করা যেতে পারে।
অনেকেই বলে যে আন্ডারগ্রেডের রিসার্চ শুরু করা ঠিক না, অনেকে বলে ঠিক আছে। যাই হোক, অনেক কন্ট্রাডিকশন রয়েছে। কেউ যদি শুরু করে এটা অবশ্যই খারাপ, ভালো মানে খারাপের কিছু তো নেই, অবশ্যই ভালো। ওকে, তাহলে ধরেন সাবজেক্ট নলেজ আছে, দ্যাট মিনস আমি সোসিওলজির স্টুডেন্ট, আমার সোসিওলজি সাবজেক্ট নলেজ আছে। এখন আমি যেটা করব, আইডেন্টিফিকেশন অফ রিসার্চ টপিক। শুরুতে আমাকে যেটা করতে হবে, 1 নম্বর কাজ, আমাকে একটা রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে। এখন রিসার্চ টপিক আমি কি সিলেক্ট করব, অথবা রিসার্চ প্রবলেম আমি কি সিলেক্ট করব। আমি কিন্তু শুরুতে দেখিয়েছি যে রিসার্চের শুরু হচ্ছে রিসার্চ কোশ্চেন থেকে। ওকে, আমরা আবার যদি সেই সংজ্ঞাটা অথবা ডেফিনেশনটা একটু জাস্ট রিমাইন্ড করি, রিসার্চ ইজ এ, কি বলেছিলাম, অর্গানাইজড সিস্টেমেটিক ওয়ে অফ ফাইন্ডিং অ্যান্সার্স অফ কোশ্চেন্স। তো এখানে কিন্তু আপনার রিসার্চ কোশ্চেন, রিসার্চ প্রবলেম অথবা রিসার্চ টপিক লাগবে। তো প্রথমে আমরা একটা রিসার্চ টপিক সিলেক্ট করব, যেটাকে আমরা বলতেছি ফার্স্ট স্টেপ। এখন রিসার্চ টপিক সিলেকশন অনেকগুলো গাইডলাইন রয়েছে, যে টপিকটা খুবই কি বলবো ট্রেন্ডিং, অথবা যেটা ডিমান্ড সমাজে আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, অথবা যেটা করলে মানুষ এটা দ্বারা উপকৃত হবে, যেটা আসলে সমাজের কল্যাণ, মানব কল্যাণে মানে বেশি ইম্পর্টেন্ট, অথবা যাই হোক হট টপিক যেটাকে বলে আর কি, ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করা। এটা সাধারণত আমরা সুপারভাইজারের সাথে কথা বলে ঠিক করতে পারি, অথবা ডিফারেন্ট টিভি নিউজে একটা টপিক দেখলাম সেটা নিয়ে রিসার্চ করতে পারি, অথবা বই পড়ার সময় দেখলাম যে একটা টপিক ভালো লাগছে সেটা হতে পারে, অথবা টিচার লেকচার দেওয়ার সময় কোন একটা টপিক ভালো লাগছে সেটা রিসার্চ হতে পারে, অথবা আজকের লেকচার থেকে কোন একটা বিষয় কারো ভালো লেগেছে সেটাও কিন্তু কেউ রিসার্চ টপিক অথবা প্রবলেম হিসেবে নিতে পারে। এরপরে যেটা করতে হবে, একটা রিসার্চ টপিক অথবা প্রবলেম সিলেক্ট করার পরে সেটার উপর লিটারেচার রিভিউ করতে হবে। তো হোয়াট ডু ইউ মিন বাই, অথবা হোয়াট ডাজ উই মিন বাই লিটারেচার রিভিউ? বেসিক্যালি একটা রিসার্চ টপিক সিলেক্ট করার পরে সেই টপিকের উপরে অলরেডি কি কি রিসার্চ হয়েছে, অন্যান্য রিসার্চাররা, স্কলাররা কি রিসার্চ করেছেন, ওনারা কি ফাইন্ডিংস অলরেডি মানে ওই টপিকের মধ্যে পেয়েছেন, সেগুলাকে আসলে আমাদের স্টাডি করতে হবে। নট অনলি স্টাডি, সেখান থেকে আমাদেরকে দেখতে হবে তাদের রিসার্চ মেথড কি ছিল, তারা এখান থেকে কি ফাইন্ডিংস বা তাদের কন্ট্রিবিউশন কি, তাদের লিমিটেশন গুলো কোথায়, আমার আসলে রিসার্চ মানে করার দ্বারা আমি আসলে কি প্রবলেম সলভ করব। এইটা আসলে লিটারেচার রিভিউর মেইন উদ্দেশ্য, যেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং নলেজ গুলো জানা এবং সেটার কন্ট্রিবিউশন জানা এবং মেথড গুলো জানা, এবং কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি, আমার জায়গাটা কোথায়, আমি যে টপিকটা নিছি সেটা আসলে যে সিগনিফিকেন্ট, সেটা একটা রিলেশন তৈরি করা। তো লিটারেচার রিভিউর উপর আসলে অনেক বিস্তারিত কথা আছে। আমাদের গবেষক হতে চাই গ্রুপের পক্ষ থেকে আমরা একটা ট্রেনিং এর অর্গানাইজ করেছিলাম, হাউ টু বিকাম এ রিসার্চার। টোটাল 12 লেকচারের মাধ্যমে আমরা পুরো এই প্রত্যেকটা বিষয় বিস্তারিত বলেছি। ওখানে আমরা আসলে রেকমেন্ড করবো একটু দেখে নিতে। আমি একটু পরে এই বিষয়গুলো আসতেছি। তো লিটারেচার রিভিউ করতে হবে যে ওই টপিকে কি কাজ হয়েছে, কি কাজ বাকি আছে, এটা আমরা সংক্ষেপে বলতে পারি লিটারেচার রিভিউর যে উদ্দেশ্য। ওখান থেকে বেসিক্যালি আমি যেই পারপাস নিয়ে রিসার্চ শুরু করেছি, হয়তো বা লিটারেচার রিভিউ করার পরে দেখলাম না ওই টপিক অলরেডি কিছু রিসার্চ হয়েছে, আমার এখন পারপাসটা আমি একটু মডিফাই করলাম। তো এরপরে আমার রিসার্চ পারপাসটাকে একটু কি করতে হবে, ফাইন টিউন করতে হবে, স্পেসিফাই করে ফেলতে হবে রিসার্চ পারপাস। ওকে, ওখান থেকে ওই পারপাস থেকে আমার রিসার্চ কোশ্চেন সেট করতে হবে, সেখান থেকে আমার হাইপোথিসিস ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতেছি। এরপরে আমাদেরকে কোন মেথডে আমি রিসার্চ করব, কোয়ালিটেটিভ মেথড নাকি কোয়ান্টিটেটিভ মেথড নাকি মিক্স মোড, একটু আমরা আগে আলোচনা করেছি। যদি সেখান থেকে আমি কোনো নিউমেরিক ভ্যালু চাই, সেটা আমরা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে যাব। সেখান থেকে যদি আমি কোনো মানে এক্সপ্লেনেশন, রিজন অথবা কস্ট চাই, সেটা হচ্ছে আমরা কোয়ালিটেটিভ মেথডে যাব। যদি এরকম থাকে কিছু নিউমেরিক ভ্যালু এবং কিছু এক্সপ্লেনেশন, সেটা আমরা মিক্স মোড মেথডে সেটাতে আমরা যাব। তো আমরা রিসার্চ মেথড চয়েস করার পরে আমরা আসলে ডেটা কালেক্ট করব। যদি আমার সেটা কোয়ালিটেটিভ মেথড হয়, তাহলে সেখানে কিন্তু ডিফারেন্ট, যেমন সেটাতে হতে পারে ইন্টারভিউ, সেটাতে হতে পারে নির্দিষ্ট কোনো গ্রুপকে অবজার্ভ করা, সেটার মাধ্যমে ডেটা কালেক্ট হবে। আর যদি কোয়ান্টিটেটিভ হয়, তাহলে কিন্তু আমরা সার্ভে বা কুইজ অথবা ডিফারেন্ট টাইপস অফ ফর্মে কিন্তু আমরা এই ডেটা কালেক্ট করতে পারি। মিক্স মোড হলে তো আমরা দুই ধরনের ডেটা কালেক্ট করব। সেই ডেটা কালেকশনের পরে সেটাকে আসলে মানে কালেকশনের পরে সেটাকে আমরা অ্যানালাইজ করতে হবে। সেই ডেটা কালেকশনের ডিফারেন্ট টুলস রয়েছে, গুগল ফর্মস, লাইকেট স্কেল, অন্যান্য টুলস রয়েছে, যেটা আসলে বিস্তারিত সময়ের ব্যাপার যদি ব্যাখ্যা করতে চাই, এবং সেটাকে আসলে অ্যানালাইজ করতে হবে। সেটা অ্যানালাইজ করার জন্য অনেকগুলো টুলস রয়েছে। আমরা কেউ পাইথন, কেউ হয়তো SPSS, কেউ হয়তো স্ট্যাটা, কেউ হয়তো বা ম্যাটল্যাব, কেউ হয়তো বা অরিজিন, আবার ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট ফিল্ডের জন্য, ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট টুলস রয়েছে। সেটা আমরা ইউজ করে অ্যানালাইজ এবং ইন্টারপ্রেট করতে পারি। ইন্টারপ্রেট অথবা অ্যানালাইজ, এটার বেসিক উদ্দেশ্য হচ্ছে আমরা যে রিসার্চ হাইপোথিসিস অথবা রিসার্চ কোশ্চেনটা সেট করেছি, আমাদের রিসার্চের ক্ষেত্রে আমার ডেটাকে সেই রিসার্চটাকে সাপোর্ট করতেছে কিনা, অথবা সেটাকে মানে প্রুফ করতেছে কিনা, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যানালাইজ এবং ইন্টারপ্রেট। যদি দেখি যে আমার রিসার্চ মানে যে ডেটা কালেক্ট করেছি সেটা আমার রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিসকে সাপোর্ট করতেছে, আমরা একটু আগে দেখেছিলাম যে একটা ফ্লো চার্ট, তাহলে আমার রিসার্চ সাকসেস।
তখন আমরা এটাকে রিপোর্ট করব এবং আমার রিসার্চটাকে ইভ্যালুয়েট করব এবং এটাকে আমি কোনো একটা রিসার্চ ফাইন্ডিং যেটা আছে এটাকে আমি কোনো এক জার্নালে, কনফারেন্সে আমরা অথবা ফাইনাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এটাকে প্রেজেন্ট করব এবং এটা আমি যতটুকু রিসার্চ করতে পারছি এবং ভবিষ্যতে যে জায়গাগুলো আরো করা যেতে পারে এটা সাধারণত আমরা রেকমেন্ডেশন হিসেবে রাখি, ফিউচারে এই কাজগুলো করা যেতে পারে। এই হচ্ছে রিসার্চের যদি আমি বলি মানে রোড ম্যাপ অথবা জেনারেল প্রসেস। এটা প্রথমে হচ্ছে আমার টপিক সিলেক্ট করা, সেই সাবজেক্ট সেই টপিকের লিটারেচার রিভিউ করা, আমার রিসার্চের অবজেক্টিভকে স্পেসিফাই করা এবং রিসার্চ কোশ্চেন ডিটারমাইন করা, রিসার্চ হাইপোথিসিস সেট করা, মেথড চুজ করা, ডেটা কালেক্ট করা, ওকে, এরপর সেটাকে অ্যানালাইজ করা, এরপর এটাকে রিসার্চ ইভালুয়েট করা, শেষে গিয়ে আমাদের কি রিসার্চটাকে কোথাও সাবমিট করা অথবা প্রেজেন্ট করা। এই হচ্ছে একজন রিসার্চার যদি হতে চায় এই ধাপগুলো ফলো করেই কিন্তু তাকে সামনের দিকে এগোতে হবে। সরাসরি সে কিন্তু মানে জাস্ট আমি রিসার্চার হতে চাই তো রিসার্চার হয়ে যাব, গুগলে কিছু সার্চ দিলাম, কিছু পড়লাম, হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই জন্য রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক এবং অর্গানাইজড ওয়ে। ওকে, এই যে সিস্টেম অথবা স্টেপ সেগুলো হচ্ছে এগুলা। আমি যদি পুরো বিষয়টাকে একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে মনে হয় ক্লিয়ার হবে। যেটা আমরা সংক্ষিপ্ত আকারে দেখলাম সেটাকে আমি বিস্তারিত বলি। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় সবার একটু এখনো মানে হয়তো একটু ক্লিয়ার নেই। এটা হচ্ছে রিসার্চ কোশ্চেন তো বুঝতে পারলাম যে আমি কি রিসার্চ করতে যাচ্ছি অথবা আমি কি চাচ্ছি। যে একটু আগে যে কিছু রিসার্চ কোশ্চেন আমরা দেখেছিলাম যে শহর থেকে গ্রামে মানে ড্রপ আউট কেন বেশি এবং কত % বেশি, এটা কোশ্চেন। আর হাইপোথেসিস হচ্ছে যে আমি যদি বলি যে গ্রামে থেকে শহরে, আমি জাস্ট প্রথমেই বললাম যে শহর থেকে গ্রামে স্কুল ড্রপ আউট বেশি, মানে বেশি কি না। একটা প্রশ্ন হচ্ছে যে শহর থেকে গ্রামে স্কুল ড্রপ আউট রেট বেশি কি না, সেটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। আর হাইপোথিসিস হচ্ছে আমি যে রিসার্চ কোশ্চেন সেট করলাম সেটার একটা প্রেডিক্টেড কি বলবো সলিউশন, একটা অ্যান্সার। আমি জাস্ট অ্যাজুম করলাম হ্যাঁ যে গ্রাম থেকে শহরে বেশি, সরি শহর থেকে গ্রামে স্কুল ড্রপ আউট বেশি। এবং আমি যদি বলি কত বেশি, তাহলে আমি যদি বলি 10% বেশি, তাহলে আমাকে এখন এটাকে প্রুফ করতে হবে। এই যে আমি বললাম যে শহর থেকে গ্রামে মানে স্কুল ড্রপ আউট বেশি এবং সেটা 10% বেশি, তাহলে এই যে আমি অ্যাজাম্পশন করলাম সেটাকে আমরা বলবো রিসার্চ হাইপোথিসিস। তো একটা হাইপোথিসিস আসলে সেট করতে হয়। এই হাইপোথিসিসের উপরে আসলে বিস্তারিত লেকচার রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই একই লেকচারের মাধ্যমে আসলে এটা কভার করা ইজ নট পসিবল, সেটা আসলে আমরা অলরেডি বুঝতে পারতেছি। তো এখানে যেটা আমি হাইলাইট করলাম সেটা হচ্ছে যে এই যে পুরো বিষয়টাকে আমরা আসলে একটা যদি একটা চার্ট অথবা একটা ফ্লোর মাধ্যমে বুঝতে, রোড ম্যাপ আকারে অথবা একটা কি বলবো ছবির মাধ্যমে দেখতে চাই, তাহলে পুরো বিষয়টাকে আমরা এভাবে দেখাইতে পারি যে শুরুতেই আমরা যেটা শুরু করতেছি একটা রিসার্চ টপিক থেকে, তাই তো? এই যে আমরা রিসার্চ টপিক, এই রিসার্চ টপিকটা করার জন্য আসলে আমাদের যেটা করতে হবে ব্রেনস্টর্মিং, অর্থাৎ মাথা খাটাইতে হবে। ওকে, মানে আমাকে ওয়েবসাইটে ঘাটতে হবে, বই পড়তে হবে, আলাদা অন্য রিসার্চ পেপার গুলো দেখতে হবে। এই ব্রেনস্টর্মিং করার জন্য আসলে ওই যে বললাম লিটারেচার রিভিউ, আপনার রিলেটেড পেপার গুলো কি অথবা কি রিসার্চ হয়েছে সেটা আমাদের জানতে হবে। ব্রেনস্টর্মিং করে একটা টপিক যখন সিলেক্ট করে ফেললাম, সেখান থেকে রিসার্চ প্রবলেমটা আমার আইডেন্টিফাই করতে হবে, সেখান থেকে স্পেসিফিক রিসার্চ অবজেক্টিভ সেট করতে হবে অথবা রিসার্চ কোশ্চেন, এটাকে আমরা অবজেক্টিভ বলতে পারি, রিসার্চ কোশ্চেন বলতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা হাইপোথিসিস সেট করতে হবে, হাইপোথিসিস থেকে মেথড কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ সেটা দিতে হবে। ওই মেথড অনুসারে যদি কোয়ালিটেটিভ হয় তাহলে ওটাকে আমরা বলতেছি ইন্টারভিউ, যদি কোয়ান্টিটেটিভ হয় তাহলে সার্ভে, ডেটা কালেক্ট করতে হবে, সেই ডেটা কালেকশন করে অ্যানালাইসিস, ইন্টারপ্রেট এবং হাইপোথিসিস টেস্ট করে যদি হাইপোথিসিস সাপোর্ট করে তাহলে ড্র কনক্লুশন, আর যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আবার ব্যাক করবো কোথায়, আবার হাইপোথিসিস সেট করবো। ওকে, আবার যদি ডেটা কালেকশন ঠিক মতো না হয় তাহলে আবার ডেটা কালেক্ট মেথড চেঞ্জ করে ডেটা কালেক্ট করবো। আবার যদি আমি অ্যানালাইজ ঠিক মতো না পাই, ইন্টারপ্রেট না করতে পারি, তাহলে আমি কিন্তু ব্যাক করবো। এই যে কোথায় ব্যাক করতে হবে সেখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া রয়েছে। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। হাইপোথিসিস যদি সাপোর্ট করে কনক্লুশন ড্র করবো, এরপর আমি আমার রিসার্চটাকে কোনো, আমি যদি মাস্টার্স আন্ডারগ্রেড স্টুডেন্ট হয়, পিএইচডি স্টুডেন্ট, তাহলে আমাকে প্রেজেন্ট করতে হবে। যদি প্রেজেন্টেশন সাকসেসফুল হয় তাহলে সেটাকে আমাকে পেপার আমি লিখতে পারি, এই পেপারটা তখন আমি পাবলিশ করবো। ওকে, তাহলে এখানে কিন্তু কিছু কানেকশন অথবা কিছু লিঙ্ক আপ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে লিটারেচার রিভিউটা বেসিক্যালি কিসের সাথে সম্পর্কিত। লিটারেচার রিভিউটা দেখাচ্ছে কি বলবো এই প্রেজেন্ট পেপারের সাথে সম্পর্কিত। লিটারেচার রিভিউটা সরি এই টপিক, রিসার্চ প্রবলেম, অবজেক্টিভ, হাইপোথিসিস, মেথড, এই সবগুলোর সাথে কিন্তু এই প্রেজেন্ট রিসার্চ প্রেজেন্ট করার সাথে সম্পর্কিত। আপনি প্রেজেন্টেশন দিবেন তখন কিন্তু সবগুলো বিষয় কিন্তু আপনাকে হাইলাইট করতে হবে। আপনার রিসার্চ টপিক কি ছিল, প্রবলেম কি ছিল, অবজেক্টিভ কি ছিল, হাইপোথিসিস কি ছিল, কি মেথড ডেটা কালেক্ট করছেন, কিভাবে অ্যানালাইজ করছেন, হাইপোথিসিস কিভাবে টেস্ট করছেন, কি কনক্লুশনে আসছেন, সবগুলো কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট করতে হবে। ওকে,
তো এই যে বিষয়গুলা, এই প্রত্যেকটা বিষয়টা পুরো বিষয়টাকে আবার 3টা ধাপে ভাগ করা যায়। একটা হচ্ছে চুজিং এন্ড ডিফাইনিং, প্রথমে হচ্ছে টপিক সিলেক্ট চুজ করা এবং সেটাকে ডিফাইন করা, স্পেসিফাই করা, একটা অ্যানালাইজিং এন্ড অ্যাসেসিং এন্ড অ্যানালাইজিং ডেটা কালেকশন এবং অ্যানালাইজ করা, এবং শেষে হচ্ছে কমিউনিকেটিং, দ্যাট মিনস রিসার্চ প্রেজেন্ট করা অথবা হচ্ছে কি আমার হচ্ছে রাইট আপ করা অথবা সাবমিট করা, পেপার পাবলিশ করা। এই 3টা ধাপে বেসিক্যালি আমাদের একজন কেউ যদি রিসার্চার হতে চায় অথবা সে যদি রিসার্চ করতে চায়, এই ধাপগুলো ফলো করেই কিন্তু তাকে সামনে যেতে হবে। তো আমার মনে হয় এখানে কোনো কনফিউশন নেই, থাকলে আমরা সবার শেষে আবার অ্যান্সার নিব। ওকে, তো আমি যেটা বললাম একটু আগে, যে বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম, রোড ম্যাপ টু বি রিসার্চার, এটা কিন্তু বড় একটা বিষয় এবং এটা এত 1 ঘন্টা অথবা 2 ঘন্টার লেকচারে আসলে শেষ করা সম্ভব নয়। এই সবগুলো বিষয়কে মাথায় রেখে, যেহেতু আমি চুয়েটের সেকেন্ড ইয়ারের ছাত্রের দ্বারা 12টা গবেষণাপত্র পড়েছি এবং পত্রিকা আসছে, অনেক স্টুডেন্ট আগ্রহী হয়েছে এবং আমাকে নক দিচ্ছে প্রায় মানে পার্সোনালি রিসার্চ শেখার জন্য। তো আমি যেটা চিন্তা করলাম যে না, পার্সোনালি না শিখিয়ে আমি একটা কোর্স করাই। তো আমি এবং আমার সাথে আরো 2 জন, একজন হচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সে পিএইচডি গবেষক এই রাশিদুল ইসলাম রনি, এবং আতিশ দীপঙ্কর ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মেসি ডিপার্টমেন্টের নুরুল আমিন স্যার, আমরা মিলে একটা কোর্স ডিজাইন করি, হাউ টু বিকাম এ রিসার্চার। সেখানে 12টা লেকচারের মাধ্যমে 22টা বিশ্ববিদ্যালয়ের 45 জন শিক্ষার্থীকে আমরা এই ট্রেনিংটা সম্পন্ন করাই, এবং বাংলাদেশের এটা প্রথম অনলাইন ফ্রি ট্রেনিং অন হাউ টু বিকাম রিসার্চার অর রিসার্চ মেথোডোলজি, কিভাবে গবেষক হবে, এইটার উপরে বাংলাদেশের প্রথম কোর্স। যদিও এখন অনেকেই আমাদের টিউটোরিয়াল অথবা কোর্সের আদলে কোর্স ডিজাইন করে কোর্স সেল করতেছে, বিক্রি করতেছে, অনেকের আমার কাছে রিপোর্ট এসেছে, কিন্তু আমি মনে করি না যে এটা আমাদের আসলে ওকে ঠিক আছে উনি করতেছে, এটা আরো প্রচার প্রসার হচ্ছে, মানুষ শিখতেছে, লাভবান হচ্ছে, দ্যাটস ওকে। কিন্তু আমরা চেষ্টা করেছি একজন গবেষক হওয়ার জন্য যে টুলস এবং টেকনিক দরকার, গবেষণার শূন্য নলেজ থেকে শুরু করে সমস্ত ধাপে ধাপে আমরা দেখানোর চেষ্টা করেছি। অনেকেই লাইভ ক্লাসে পার্টিসিপেট করেছে এবং সেই লেকচারগুলো ইউটিউব চ্যানেলে গবেষক হতে চাই লেকচার সিরিজ আকারে আমার চ্যানেলে আপলোড করা আছে। এখানে যে টপিকগুলো আমরা কভার করেছি সেগুলো যদি আমি ধাপে ধাপে পড়ি, গবেষণা কি, গবেষণা কেন করব, লাভ কি, গবেষণার প্রকারভেদ, গবেষণার সাধারণ পদ্ধতি, গবেষণার টপিক সিলেকশন কিভাবে করব, বিষয়ভিত্তিক পেপার অথবা বই কিভাবে নামাবো ফ্রিতে, কিভাবে গবেষণাপত্র পড়বো, কিভাবে ভালো গবেষণাপত্র খুঁজে পাবো, ভুয়া পেপার পাবলিশার চিনবো, কারণ ওগুলো থেকে আমাদের অ্যাভয়েড থাকতে হবে, লিটারেচার রিভিউ কিভাবে লিখবো অথবা লিটারেচার রিভিউ করবো কিভাবে, রিসার্চ অথবা লিটারেচার গ্যাপ বের করার কিভাবে আমি করব, রিসার্চ কোশ্চেন কিভাবে সেট করবো, হাইপোথিসিস সেট করবো কিভাবে, রিসার্চ আর্টিকেল যেটা আছে ডিফারেন্ট টাইপের রিসার্চ আর্টিকেল, এবং একটা রিসার্চ আর্টিকেল অথবা প্রপোজালের যে স্ট্রাকচার ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট থাকে, সেটা রিসার্চ মেথোডোলজি কিভাবে ডিজাইন করবো তার বেসিক ধারণা, মেথোডোলজি লেখার ধাপ, প্রথম এবং দ্বিতীয় ধাপ, ডেটা কালেকশনের মেথড এবং স্যাম্পলিং, লাইকার্ট স্কেলের মাধ্যমে ডেটা কালেকশন অ্যানালাইসিস, রিসার্চ রেজাল্ট প্রদর্শনের বিভিন্ন টুলস এবং রিসার্চ ইভালুয়েশন, রেফারেন্সিং এন্ড সাইটেশন স্টাইল, রেফারেন্সিং টুলস এর ব্যবহার, মেন্ডেলি, অ্যান্ড্রয়েড, জেটোরো, এবং সেখানে আমরা কুইলবোর্ড যেটাতে প্যারাফ্রেজিং করা যায় সেটার বিষয়ে আমরা দেখিয়েছি, রিসার্চের ইথিক্স, প্লাজারিজম এবং তা এড়িয়ে চলার উপায়, প্লাজারিজম নির্ণায়ক যে সফটওয়্যার আছে টার্নিটি, নাইথেমটিকেট, এটার ব্যবহার, পেপার সাবমিশন করার সময় কি বিষয় খেয়াল রাখতে হবে, পিয়ার রিভিউ প্রসেস কি, জার্নাল ফাইন্ডার এবং সিলেকশন, পেপার সাবমিশনে কি কি ভুল হয়, আসলে কি কারণে পেপার রিজেক্ট হয় এবং রিজেক্ট হলে করণীয়, এবং জার্নালে সাবমিশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ একবারে গবেষণার জিরো নলেজ থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। মোট 12টা লেকচারকে আমরা 28টা থেকে 29টা এপিসোডে ভাগ করে প্রত্যেকটা আধা ঘন্টা 45 মিনিট করেছি। আমার মনে হয় কেউ যদি এগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে উনি সম্যক ধারণা পাবেন গবেষক কিভাবে হবে আর কি। তো আমি সবাইকে রেকমেন্ড করবো চ্যানেল থেকে, এখানে একটা প্লে লিস্ট রয়েছে, এখান থেকে দেখে নিতে বিষয়গুলা, স্লাইডেও সম্পৃক্ত করা আছে, লিঙ্ক দেওয়া আছে এখানে। আচ্ছা, আমি এখন একটা বিষয় আপনাদের একটু খেয়াল করাই, যেই লেকচারগুলো আমরা দিয়েছি সেগুলো আসলে পুরা রোড ম্যাপের সাথে কিভাবে সম্পর্কিত, আমি পুরোটা বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন এখানে গবেষণা টপিক সিলেকশন ও রিসার্চ প্রবলেম, এখানে কিন্তু এই লেকচারগুলো কাজে লাগবে 1 থেকে 3.2, এবং অবজেক্টিভ হাইপোথিসিস এখানে 5.2 এবং 5.3 কাজে লাগবে। আবার এখানে লিটারেচার রিভিউ, ব্রেইনস্টর্মিং, এই বিষয়গুলোতে কাজে লাগবে, কিভাবে পড়বো, ভালো পেপার কিভাবে নামাবো, কারণ ভালো রিসার্চ পেপার না পড়লে আপনার কাছ থেকে ভালো রিসার্চ এক্সপেক্ট করা পসিবল নয়। এরপরে হচ্ছে আমরা দেখবো লিটারেচার রিভিউ লেখার নিয়ম, রিসার্চ গ্যাপ বের করার উপায়, এটা লেকচার রয়েছে 4.3, 5.1। এরপরে আপনার মেথড, রিসার্চ মেথড লেখার জন্য 7.1, 7.2 আছে। আবার ডেটা কালেকশনের জন্য 8.1, ওকে, এবং অ্যানালাইজ করার জন্য 8.2,
এবং কনক্লুশন ড্র টেস্ট হাইপোথিসিস জন্য 9 লেকচার 9 এবং রিসার্চ পেপার লেখার জন্য 6.1 থেকে শুরু করে 12.3 পর্যন্ত এই লেকচারগুলো আমি আপনাদেরকে রেকমেন্ড করব। যদি এটা দেখেন ইনশাআল্লাহ আশা করি গবেষণার সম্যক ধারণা পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রিসার্চের জেনারেল প্রসেস, আরেকটা হচ্ছে রিসার্চ পেপারের একটা রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার। এই দুটো বিষয়কে কিন্তু অনেকে মিলিয়ে ফেলে যে রিসার্চ প্রসেস এবং রিসার্চ পেপারের স্ট্রাকচার, যদিও মানে নামগুলো কাছাকাছি তবুও কিন্তু আমার মনে হয় দুটো দুই বিষয়। আমরা দেখিয়েছি রিসার্চ পেপার আমরা লিখি রিসার্চ শেষ করার একবার শেষে পেপারটা লিখি আমরা। তো রিসার্চ পেপারে সাধারণত একটা নির্দিষ্ট ফরম্যাট অথবা একটা মানে স্ট্রাকচার ফলো করা হয়। এটা যদিও একবারে স্পেসিফিক এটাই ফলো করতে হবে নট নেসেসারি, কিন্তু এটা একটা ওয়েবসাইট থেকে একজনের পেজ থেকে আমি নিয়েছি, ইউনিভার্সিটি মেবি টেকনোলজি মালয়েশিয়া, ওনার একটা পার্সোনাল পেজ থেকে পেয়েছি। উনি কোথায় পেয়েছে আমার জানা নেই, তবে আমি এটাকে ছোট ছবিটাকে একটু বড় করে দুটো ভাগে ভাগ করেছি। যে বেসিক্যালি একটা রিসার্চ আর্টিকেলের মধ্যে অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, মেথোডোলজি থাকে, রেজাল্টস থাকে, ডিসকাশন থাকে, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট এবং রেফারেন্সেস। এখন আমরা রিসার্চ প্রসেস যদি দেখি সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে, কিন্তু এগুলো ধাপে ধাপে আমরা করতেছি। আর পেপারে ওই বিষয়গুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো। যেমন পেপারের যে অ্যাবস্ট্রাক্ট সেকশন সেখানে বেসিক্যালি আমরা প্রবলেম স্টেটমেন্ট কি ছিল, আমরা কি মেথড ইউজ করেছি, আমাদের মেইন ফাইন্ডিং গুলো কি এবং আমাদের কনক্লুশন কি, আমরা ফাইনাল রেজাল্টে আসলাম, সেটা একটা আমরা এখানে অল্প কথায় অ্যাবস্ট্রাক্টটা লিখি। সাধারণত এটাকে আমরা মানে এইভাবে ডেসক্রাইব করি। এবং ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এস্টাবলিশিং টেরিটরি, আমরা কোন প্রবলেম নিয়ে আলোচনা করতেছি, এস্টাবলিশিং এর নিশ, মানে আমি যে সাব টপিকে কাজ করতে যাচ্ছি সেখানে বেসিক্যালি আমার জিনিসটার প্রয়োজন কেন সেটাকে এস্টাবলিশ করা, অকুপাইং দ্য নিশ, মানে আমি যেটা রিসার্চ করতে যেটা আসলে যে ইম্পর্টেন্ট সেটাও এখানে ব্যাখ্যা করা। ওকে, এরপর লিটারেচার রিভিউতে আমরা বললামই যে আমরা অন্য রিসার্চের গ্যাপ অথবা ফাইন্ডিংস অথবা তাদের লিমিটেশন গুলো বের করবো। এবং মেথড সেকশনে আমরা ডেটা কালেকশন এবং কিভাবে অ্যানালাইসিস করি সেটা বলবো। রেজাল্ট সেকশনে আমরা রেজাল্ট গুলোকে বিভিন্ন টেবিল, গ্রাফ এবং ডিফারেন্ট জিনিসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করবো। ডিসকাশন সেকশনে ইন্ট্রোডাকশনে কিছু কথা এবং এভালুয়েশন এবং কনক্লুশন টানবো। আর কনক্লুশনে আলাদা করে পুরো রিসার্চের মানে মেথড সহ ফাইন্ডিংস গুলোকে হাইলাইট করার চেষ্টা করবো। আর অ্যাকনলেজমেন্ট হচ্ছে আমরা কোথা থেকে যদি কোনো গ্রান্ট পাই, কারো হেল্প পাই, মানে কেউ আমাকে রিসার্চ হেল্প করেছে, কেউ ডেটা দিয়েছে, কেউ গ্রান্ট দিয়েছে, সেগুলো এখানে মেনশন করা। এবং রেফারেন্স সেকশনে আমরা কি আমরা রিসার্চ মানে আমাদের কন্ডাক্ট করতে গিয়ে যে সমস্ত লিটারেচার, যে সমস্ত আর্টিকেল আমরা ইউজ করেছি, যেখান থেকে কনসেপ্ট অথবা কোনো আইডিয়া নিয়েছি, কম্পেয়ার করেছি, সেগুলো এখানে রেফারেন্স সেকশনে দিয়ে দেওয়া। তো একটা বিষয়ে আমি সবসময় বলি রিসার্চ মেথড, জেনারেল রিসার্চ প্রসেস এবং জেনারেল স্ট্রাকচার অফ রিসার্চ, এটাকে ডন্ট মিক্স আপ। দুটা কিন্তু দুই বিষয় নয়, অনেকে একসাথে করে দেখায়, আমি কিন্তু দুটাকে একসাথে দেখানোর পক্ষপাতী নই। আপনারা কি আমার সাথে একমত? নাকি যারা মানে একটু আছেন ভালো রিসার্চার তারা কি একটু বলবেন যে দুটো কিন্তু দুই বিষয়, একটা হচ্ছে আমি রিসার্চ কিভাবে করবো ধাপে ধাপে, আর একটা হচ্ছে আমি রিসার্চ পেপার লেখার জন্য যে বিষয়টা লক্ষণীয়। আপনারা কি পার্থক্য কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি স্যার। দুটাকে আমি মিক্স আপ করি না, কারণ দুটো তো দুই বিষয়, একটা হচ্ছে রিসার্চ আর্টিকেল, একটা হচ্ছে রিসার্চ প্রসেস আমি কিভাবে করবো। তো আমি এটা এভাবে বলি। এই হচ্ছে মোটামুটি আমার যে রোড ম্যাপটা দেখাইলাম, একটা হচ্ছে রিসার্চ করার রোড ম্যাপ, একটা পেপার লেখার যে স্ট্রাকচার, দুটি আমি দেখাইলাম। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমাদের লেকচারের মধ্যে রয়েছে। তো এখন আমি কিছু টিপস, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, পার্সোনাল আমার আন্ডারে স্টুডেন্ট কাজ করে আলহামদুলিল্লাহ, আমার আন্ডারে শুধু বাংলাদেশ না বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করে, এবং বাংলাদেশের প্রায় শুধু চুয়েট না 7-8টা বিশ্ববিদ্যালয়ের বুয়েট, সাস্ট, হ্যাঁ, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় অনেকেই আমার সাথে কাজ করে। তো তাদেরকে আমি যে সমস্ত টিপস দিই সেগুলোর কিছু মানে জাস্ট সামেশন আমি একসাথে করেছি। আশা করি এগুলো কাজে লাগবে। আর খুব বেশি কাজে না লাগলেও আপনার মোটিভেট হবে ইনশাল্লাহ। আর আমি যে খুব ভালো গবেষক তা নই, আমি আগে বলে দিয়েছি আমি ইয়ং রিসার্চার, আমার এখনো পিএইচডি হয় নাই। আর বাংলাদেশে অনেকেরই ধারণা পিএইচডি না থাকলে ভালো গবেষক হওয়া যায় না। আমিও বিশ্বাস করি যে পিএইচডি যেহেতু একটা লম্বা চড়া ট্রেনিং, এবং সেখানে কেউ যদি গবেষণা শেখে অবশ্যই সে ভালো গবেষক হবে। এটা অবভিয়াসলি খুব ভালো একটা বিষয়। তাই জন্য আমি নিজেও ইনশাল্লাহ পিএইচডি যাবো দ্রুত। তারপর আমি যারা শুরু করতে চান নতুন, তাদেরকে কিছু টিপস দিচ্ছি। একটা হচ্ছে যে ডু থিংস বাই লার্নিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে ওই মানে লেকচার শুনে, টিউটোরিয়াল দেখে, কিন্তু খালি শুনে যায়, দেখে যায়, কিন্তু কিছু করে না। এই জন্য আপনি যা শিখতেছেন সেগুলো সাথে সাথে ইমপ্লিমেন্ট করেন, সেটা ছোট হোক। যেমন আমি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে বলি, তাহলে তাকে বলি, বাবা তুমি একটা অ্যালগরিদম শিখলা, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে বুঝলা, এটা এখন ইমপ্লিমেন্ট করো। এটা তুমি ওই অ্যালগরিদমটা লেখো, এরপরে ইমপ্লিমেন্টের চিন্তা। তুমি এখন অ্যালগরিদমটা ইমপ্লিমেন্টই করলা না, তাহলে তুমি আর
ইমপ্রুভ করবে কিভাবে। এই জন্য ডু থিংস বাই লার্নিং। অনলি লিসেনিং লেকচার্স অর টিউটোরিয়াল উইল নট মেক ইউ রিসার্চার্স। আপনি যদি খালি আপনারা যদি শুধু এই আমার আজকে লেকচার শুনলেন, আমার টিউটোরিয়াল দেখবেন, অথবা অন্য কোনো ভালো কোনো প্রফেসরের অথবা রিসার্চারের লেকচার শুনে আপনারা গবেষক হয়ে যাবেন, এরকমটা মনে করার কোনো কারণ নেই। আসলে এটা সম্ভব নয়। হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, এবং সেটা আমি যেটা বলি, মাস্ট ডু রিসার্চ আন্ডার দ্য সুপারভিশন অফ অ্যান এক্সপার্ট। আমি যেটা সবসময় রেকমেন্ড করি, আমাকে অনেকে বলে যে আপনার লেকচার দেখলেই কি আমি গবেষক হয়ে যাব, এবং মানে সবসময় আমাকে অনেক সময় নক দেয় যে স্যার আমি আপনার আন্ডারে গবেষণা করতে চাই, গবেষণায় কাজ করতে চাই। আর কোন স্টুডেন্ট আছে সোসিওলজি, কোন স্টুডেন্ট আছে বায়োলজি, কোন স্টুডেন্ট আছে কেমিস্ট্রি, আর আমি করি কম্পিউটার সায়েন্সের রিসার্চ, তাও আবার স্পেসিফিক কিছু ফিল্ড, অ্যালগরিদম, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়ালিটি, রেকমেন্ডেড সিস্টেম ডিজাইন, এগুলো নিয়ে কাজ করি। এখন একজন সোসিওলজি ছাত্রকে আমি কিভাবে গাইড করবো? এই জন্য আমার যেটা সাজেশন, সিলেক্ট এক্সপার্ট। যেটা হবে এক্সপার্ট আপনার হতে পারে টিচার, সরাসরি টিচার, আপনার অন্য বিশ্ববিদ্যালয়ের টিচার, অথবা আপনার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, অথবা অন্য বিশ্ববিদ্যালয়ের সিনিয়র, অথবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে এক্সপার্ট, তার উনি হতে পারে। মাস্ট বি ফ্রম ইউর সাবজেক্ট এরিয়া। এক্সপার্ট অথবা আপনার সুপারভাইজার অথবা আপনার মেন্টর অবশ্যই হতে হবে ওই সাবজেক্ট এরিয়া থেকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় এটা কিন্তু ক্রিটিসাইজ হয় যে উনি কম্পিউটার সায়েন্সের উনি সোসিওলজিতে রিসার্চ করতেছে। এটা আসলে অনেক সময় হতে পারে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অথবা মিক্স আপ রিসার্চ, কিন্তু এটা অনেক সময় এক্সপেক্টেড অথবা অ্যাকসেপ্টেড হয় না আর কি। অনেকগুলা ফিল্ড একসাথে করা যায়, যেমন যেগুলো মিল রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল কম্পিউটার মিল আছে, করা যায়। ইলেকট্রিক্যালের সাথে ফিজিক্স মিল করা যায়। এভাবে তো অনেক সাবজেক্টের সাথে অনেক সাথে কোরিলেশন হতে পারে, কিন্তু সাবজেক্ট এক্সপার্ট হলে বেশি ভালো। হ্যাঁ, এই জন্য আমরা গবেষণা করতেছি গ্রুপের মাধ্যমে। প্রথমে আমরা ওই ছাত্রদেরকে গবেষণার বেসিক নলেজ দিয়েছি, হয়তো আমরা ভবিষ্যতে এরকম যারা আগ্রহী আছে তাদেরকে মেন্টর দেওয়ারও একটা সার্ভিস হয়তো চালু করার চেষ্টা করব। এটা আমাদের প্ল্যানিং এর মধ্যে রয়েছে। এরপর যেটা ইম্পর্টেন্ট সাজেশন আপনাদের জন্য, সিলেক্ট অ্যান্ড ট্রেন্ডিং রিসার্চ টপিক ডিসকাসিং উইথ ইউর রিসার্চ মেন্টর। আপনার যে মেন্টর তার সাথে আলোচনা করেন, উনি যেহেতু ওই ফিল্ড এক্সপার্ট, কোন টপিকে রিসার্চ করলে আপনি হাইলাইট হবে অথবা আপনার রিসার্চটা ভালো হবে সেটা কিন্তু উনি ভালো বুঝেন। এই জন্য ওনার সাজেশন দেন, ওনার সাথে ডিসকাস করেন। ফলো এ স্ট্যান্ডার্ড মডেল অর মডেল পেপার টু প্রিপেয়ার ইউর ড্রাফট। আপনি যখন রিসার্চ করে ফেললেন, তখন একটা ভালো রিসার্চ পেপার লেখার জন্য আপনি দেখেন ওই ফিল্ডের মধ্যে ভালো রিসার্চ পেপার কোনটা, সেটা সিলেক্ট করেন। সেটা সিলেক্ট করে সেটাকে মডেল ধরে আপনি আপনার মতো করে লেখেন। হ্যাঁ, আপনি কপি করবেন না, অবশ্যই প্লাগারিজম, সিরিয়াস মানে কি বলবো, ইথিক্যাল মিসকন্ডাক্ট সেটা অবশ্যই করা যাবে না। কিন্তু আপনি তার পেপার লেখার স্টাইল, তার মডেল, কি কি পয়েন্ট হাইলাইট করেছে, সেগুলো দেখে আপনি আপনার মতো লেখেন, এবং তার কাছ থেকে কিন্তু আপনি কনসেপ্ট নেনও, তাকে সাইড করেন। আসলে আমরা অনেক সময় পেঁচাই ফেলি যে আমি আরেকজনের পেপার থেকে কিছু কথা নিজের মতো করে লিখলাম, এটা কি প্লাজারিজম কিনা? হ্যাঁ, অবশ্যই প্লাজারিজম। যদি আপনি তাকে উদ্ধৃতি না দেন, তাকে সাইটেশন না দেন, অবশ্যই তাকে সাইট করতে হবে। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এটা হচ্ছে যে আপনি একটা মডেল পেপার নেন, সেটা অনুসারে ড্রাফট করেন, শেয়ার দ্য ড্রাফট উইথ ইউর মেন্টর অর সুপারভাইজার ফর ফার্দার ইমপ্রুভমেন্ট। আপনি আপনার সুপারভাইজার, মেন্টর, কোলাবোরেটরদের সাথে এটা শেয়ার করেন, ওনারা সাজেশন দিক, ইমপ্রুভমেন্ট করেন, এবং সাবমিট ইউর আর্টিকেল টু এ গুড কোয়ালিটি জার্নাল। আমার মনে হয় 10-12টা প্রেডাটরি অথবা ভুয়া জার্নাল থেকে একটা হাই কোয়ালিটি অথবা Q1 Q2 জার্নাল আপনার মানে ক্যারিয়ার চেঞ্জ করা অথবা ক্যারিয়ারের জন্য অথবা আপনার লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই কারণে আপনি অনেক জায়গায় ভুয়া অথবা টাকা পয়সা দিয়ে অথবা খুব দ্রুত পাবলিশ না করে একটা পেপার ভালো জায়গায় সাবমিট করেন। ভালো জায়গায় সাবমিট করলে অ্যাকসেপ্টেবল তো হইলো, না হলে আপনি ভালো জায়গায় সাবমিট করলে যে সমস্ত রিভিউয়ার আছে ওনারা যে সমস্ত কমেন্ট দিবেন, এইটা ফলো করে যদি আপনি পেপারটা আপনি ইমপ্রুভ করেন, অবভিয়াসলি এটা অন্য কোনো জায়গায় অ্যাকসেপ্ট হবে। এবং রিসার্চারদের একটা কথা অবশ্যই মাথায় রাখা চাই যে আমাদেরকে মানে পেপার রিজেক্ট হওয়া এটাকে স্বাভাবিক অভ্যাসে পরিণত করে নিতে হবে। এটা অনেক সময় তকদিরের উপর নির্ভর করে। একই পেপার আপনি এক জায়গায় সাবমিট করলেন, রিজেক্ট হলে এক জায়গায় অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। এটা আমারও এক্সপিরিয়েন্স রয়েছে, যারা রিসার্চার সবারই এক্সপিরিয়েন্স থাকার কথা। তো এটা আমার এই সাজেশনগুলো থাকবে। এবং আমি একজন এক্সপার্ট কি বলবো, হাইলি সাইটেড টপ রিসার্চার প্রফেসর ডক্টর সাইদুর রহমান, সানমা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে উনি কর্মরত রয়েছে। এর আগে উনি ইউএমএ ছিল, ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটিতে আছে, এবং উনি পুরো ওয়ার্ল্ডের টপ 1% রিসার্চারের মধ্যে ইনক্লুডেড হয়েছে, এবং ওনার এইচ ইন্ডেক্স প্রায় 100, এবং উনি টোটাল 37,000-এর বেশি ওনার সাইটেশন হয়েছে আর কি। তো উনি একটা মানে রুট দিয়েছে, আমি তো দিয়েছি রোড ম্যাপ টু বি রিসার্চার, উনি দিয়েছে রুট টু বি হাইলি সাইটেড রিসার্চার। হাইলি সাইটেড মানে এখন অনেকে প্রশ্ন করতে পারেন, স্যার আমাদেরকে আবার আমরা তো রিসার্চারই হইতে পারলাম না, এখন আপনি আবার হাইলি সাইটেড রিসার্চার হওয়ার জন্য আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন। আমি বলি কি, স্বপ্ন বড় দেখেন, ইউ মাস্ট হ্যাভ এ বিগ ড্রিমস, আদারওয়াইজ ইউ ক্যান নট গো অ্যাহেড। ওকে, আমাদের ইসলামের ক্ষেত্রে এটা বলে যে আপনি জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
কারণ জান্নাতুল ফেরদৌস 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড়। এখন কোনো ছাত্র যদি গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য পড়ালেখা করে, সে এ প্লাস তো পাবেই নিশ্চিত ইনশাআল্লাহ। আর কারো যদি টার্গেট হয় সে এ পাবে, তো সে তো মানে বি অথবা ফেলও করতে পারে। এই জন্য আমাদেরকে আমরা যারা রিসার্চ করতে চাই, রিসার্চার হতে চাই, তাদের ড্রিম রাখতে হবে আই উইল বি হাইলি সাইটেড রিসার্চার। তো প্রফেসর সাইদুর রহমানের কিছু গাইডলাইন রয়েছে। বেসিক্যালি এই গাইডলাইনটা প্রফেসর সাইদুর রহমান ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার একটা মানে ওয়েবিনার, প্রায় 2.5 ঘন্টা যাবত একটা ওয়েবিনার উনি নিয়েছেন। ওখানে এই স্লাইডটা উনি প্রদর্শন করেছেন। আমি ওনার পারমিশন সহকারে এখানে এটা আমি অ্যাড করতেছি, ওনাকে আমি মেনশন দিয়েছি। তো উনি যেটা বলে যে সিলেক্ট এন্ড আইডেন্টিফাই হট অর হাইলি সাইটেড টপিকস। একটা হট টপিক অথবা হাইলি সাইটেড, যেই টপিকে পেপারগুলো হাইলি সাইটেড হয় সেই একটা টপিক সিলেক্ট করো। রেগুলারলি মনিটর পেপারস হোয়ার আর টপ ডাউনলোডেড হাইলি সাইটেড টপ হট পেপারস ইন ইউর এরিয়া। আপনি যে এরিয়াতে আছেন দেখেন কোন পেপারটা বেশি ডাউনলোড হচ্ছে, কোন পেপারটা হাইলি সাইটেড হচ্ছে, এবং আপনার ওখানে হট পেপার কোনগুলা। ওকে, ফলো সাম টপ মডেল হাইলি সাইটেড রিসার্চার ইন ইউর ফিল্ড, এবং আপনার ফিল্ডে যারা হাইলি সাইটেড রিসার্চার তাকে ফলো করেন। হ্যাভ এ লুক দেয়ার প্রোফাইল, তাদের প্রোফাইল গুগল স্কলার, রিসার্চ গেট অথবা তার ইউনিভার্সিটি প্রোফাইল দেখেন। হোয়ার দে পাবলিশ, হোয়াট দে পাবলিশ, তারা কি পাবলিশ করে, কোথায় পাবলিশ করে, এটা দেখেন। ফান্ডিং সাপোর্ট ফ্রম দা ফান্ডিং অর্গানাইজেশন, কারা ফান্ডিং পাচ্ছে, হ্যাঁ, কারা মানে ফান্ডিং কালেকশন করছে, কিভাবে, কোন টপিকের উপরে ফান্ড পাচ্ছে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। পাবলিশ ইন Q1 জার্নাল, যারা Q1 জার্নালে পেপার পাবলিশ করতেছে সেই পেপারগুলো আপনি দেখেন। রাইট ফিউ স্ট্র্যাটেজিক রিভিউ পেপারস as they are highly cited, এবং কিছু আপনি যে টপিকে কাজ করতে যাচ্ছেন সেই টপিকে পারলে হাইলি কি বলবো সাইটেড মানে কিছু স্ট্র্যাটেজিক রিভিউ পেপার যদি আপনি লিখতে পারেন তাহলে সেটা হাইলি সাইটেড হবে ইনশাআল্লাহ। তো রিভিউ পেপার লেখার উদ্দেশ্য শুধু হাইলি সাইটেশন না, রিভিউ পেপার হতে পারে আপনি যে সাবজেক্টে যে টপিকে রিসার্চ করতে যাচ্ছেন সেখানে স্টেট অফ দ্য আর্ট মানে অবস্থা কি, সেখানে কতদূর রিসার্চ হয়েছে, কি বাকি আছে, কি করবেন, এটা একটা সম্যক ধারণা নিজে পাওয়া এবং যারা রিসার্চ করতে চায় তাদেরকে একটা গাইডলাইন দেওয়া। এই কারণে আসলে মানে রিভিউ পেপার আসলে লেখা হয়। ফ্রম টিম উইথ লোকাল ইন্টারন্যাশনাল কোলাবোরেটরস, ফর্ম টিম গঠন করতে হবে লোকাল এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেটরদের সাথে। মাস্ট বি কমিটেড, ওয়ার্ক 18 আওয়ার্স ডেইলি, কমপ্লিট পেপারস এডিটিং, ইমপ্রুভিং ভেরি ফাস্ট। উনি বলে যে দৈনিক 18 ঘন্টা কাজ করতে, এটা অনেক কঠিন ব্যাপার, তারপর উনি মোটিভেট করার জন্য বলছে আর কি। পেপার এডিট করতে থাকা মানে ইমপ্রুভ করতে থাকা। টাইম টু টাইম চেক নাম্বার অফ হাইলি সাইটেড পেপারস ইন ISI, এবং ISI যে ওয়েবসাইট রয়েছে যেটা বর্তমানে ক্ল্যারিভেট অ্যানালাইটিক্স ওয়েবসাইট নামে পরিচিত, ওখানে আমরা টাইম টু টাইম দেখতে পারি যে কোন পেপারটা হাইলি সাইটেড হচ্ছে। তো এই হচ্ছে হাইলি সাইটেড রিসার্চার প্রফেসর সাইদুর রহমান থেকে কিছু সাজেশন আপনাদের জন্য। তো বেসিক্যালি এই যে একটু আগে বললাম যে দিস পোর্শন অফ অনলাইন সেমিনার টাইটেল improving academic writing skills in publishing high impact journals, কিভাবে হাই ইম্প্যাক্ট জার্নালে পেপার পাবলিশ করতে হবে, কিভাবে একাডেমিক রাইটিং ইমপ্রুভ করা যায়, এর উপরে প্রায় উনি 11 জুন 2020 সাল ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার আয়োজনে একটা টক দিয়েছিলেন। এটা প্রায় 2.5 ঘন্টা, এটাকে প্রায় 8টা এপিসোড করে এই আমার চ্যানেলে আপলোড করা আছে ওনার পারমিশন সহকারে। আপনারা যারা আগ্রহী আছেন, যারা হাইলি সাইটেড রিসার্চার হতে চান অথবা টপ সাইটেড মানে পেপার লিখতে চান, তারা এটা ফলো করতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। হয়তো এখন ফলো করার দরকার, যখন আপনি আস্তে আস্তে ভালো রিসার্চার হবেন তখন ওই লেকচারগুলো আপনার কাজে দিবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের কিছু রিলেটেড টিপস। এখন আমি কিছু আপনাদের কোলাবোরেটিং অথবা রিসার্চের অপরচুনিটির কথা বলবো। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ওয়ার্ক উইথ মি, আমার সাথে কাজ করার জন্য আপনি অলওয়েজ ওয়েলকাম, বাট আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট ইউ মাস্ট বি ফ্রম দ্য field related to my research interest. You must be from the computer science, electrical, ICT or ETE department. Otherwise, it will be very tough to work with me because I have not expert in other subject areas. Find my research interest on Google Scholar and ResearchGate profiles. আমার প্রোফাইল গুলো একটু ঘাটার জন্য বলবো, আপনি আমার সাথে কাজ করতে চাইলে don't send your email ID or interest directly to email সরাসরি করবেন না। এখানে একটা ফর্ম আছে tinurl/sabir collaborations, এটাতে ক্লিক করলে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করলে আমি সময় সুযোগ করে আপনার সাথে যোগাযোগ করব। এবং জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ এন্ড পেজ, গবেষণা করতে চাই বি রিসার্চার বিডি, এখানে জয়েন করতে পারেন আপডেট পাওয়ার জন্য। রিসার্চের ডিফারেন্ট টপিকসের উপর ডিসকাশন, ওয়েবিনার, ট্রেনিং, ওয়ার্কশপ অথবা বিভিন্ন ধরনের রিসোর্স, অনলাইন রিসোর্স আমরা শেয়ার করি। এবং
ফলো ভিডিও লেকচার সিরিজ নেম হাউ টু বিকাম রিসার্চার অন ইউটিউব চ্যানেল অলরেডি আমি বলেছি। এবং আমার সাথে যারা কাজ করতে চান অথবা যারা রিসার্চ শুরু করতে চান কারোর সাথে যোগাযোগ করার আগে এই সিরিজটা রেকমেন্ড করব এই কারণেই যে আপনি যার সাথে কাজ করবেন ওনাকে অনেক প্রশ্ন করা থেকে বিরত থাকতে পারবেন এবং আপনি অনেক বিষয় আগে থেকে বুঝতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমার পক্ষ থেকে ইনভাইটেশন। এবং আমি আগেই বলেছি আমি খুব ভালো গবেষক না, আমি গবেষণা মাত্র শুরু করেছি। আমার ফার্স্ট পাবলিকেশন 2018 সালের মেবি সেপ্টেম্বরে। অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 28 আর্টিকেলস হয়েছে, আমার সাইটেশনও প্রায় 30টা হয়েছে। আমি আগাচ্ছি, এখান থেকে আমি বলবো যে যারা কাজ করতে চান ওনারা এখান থেকে একটু দেখে নেবেন। এই হচ্ছে মোটামুটি আমার একটা লম্বা সময় নিয়ে একটা লেকচার। আমি মনে হয় আপনাদের বিরক্ত করে ফেলেছি, আমি সরি বলতেছি, কারণ একটা বিষয়ে ক্লিয়ারলি না বললে আসলে বোঝা যায় না। তারপর অনেক বিষয় এখনো আনটাচ অথবা অস্পষ্ট রয়ে গেছে। আমি রেকমেন্ড করবো যে রিলেটেড ভিডিও অথবা লিঙ্কস গুলো আমি দিয়েছি ওখানে বিস্তারিত দেখে নিতে। আমি চেষ্টা করেছি অল্প সময় আপনাদেরকে গবেষক হওয়ার জন্য একটা রোড ম্যাপ অথবা একটা মোটিভেশন সম্যক ধারণা একটু দেওয়ার চেষ্টা করা, যাতে আপনারা মোটিভেটেড হন। তো এই ছিল আমার লেকচার। আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোশ্চেন থাকে অথবা প্রোগ্রামের নেক্সট অংশ কন্ডাক্ট করার জন্য আমি রাহাতকে আবার হ্যান্ড ওভার করতেছি।